আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো হাসি দেখেছেন যার আড়ালে লুকিয়ে আছে হাজারো সমুদ্রের জল? যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু বেঁচে থাকার এক অদ্ভুত হাহাকার। আজ আমি আপনাদের শোনাব সাদিকের গল্প। এক অবোধ শিশু যার পৃথিবীটা ধুলোমাখা এক চিলতে হাসিতে সীমাবদ্ধ, অথচ সেই হাসির দাম দিতে পারেনি এই নিষ্ঠুর শহর। শহরটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ভোরের কুয়াশা তখনও ল্যাম্পপোস্টের ম্লান আলোর সাথে লুকোচুরি খেলছিল। রাস্তার ধারের এক জীর্ণ ফুটপাতে একটা ছেঁড়া প্লাস্টিকের বস্তার ওপর শুয়েছিল সাদিক। ওর বয়স বড়জোর ৮ কি ৯, কিন্তু ওর চোখের কোণে যে রেখাগুলো জমেছে তা যেন আস্ত এক শতাব্দীর ক্লান্তি বয়ে বেড়াচ্ছে। সাদিকের ঘুম ভাঙল প্রচণ্ড শীতে, আর পেটের ভেতর এক অদ্ভুত মোচড় দেওয়া খিদের টানে। ও আলতো করে চোখ মেলে তাকালো। ওর মাথার কাছে কেউ নেই, কোনো মা নেই যে কপালে চুমু দিয়ে জাগিয়ে দেবে, কোনো বাবা নেই যে হাত ধরে বলবে, চল বাবা, আজ আমরা অনেক দূরে ঘুরতে যাব। সাদিকের জন্য পৃথিবীটা বড় নিস্তব্ধ। সে উঠে বসল। ওর শরীরটা কাঁপছিল। গায়ের পাতলা শার্টটা অনেক জায়গায় তালি দেওয়া, রং চটে গেছে কবেই। সাদিক ওর চারপাশটা একবার দেখল। বড় বড় দালানের সারিতে শহরটা সেজে উঠছে, অথচ সাদিকের জন্য এই শহরে এক মুঠো অন্নের নিশ্চয়তা নেই। তবুও সে হাসল, এক অদ্ভুত মায়াবী হাসি, যে হাসিতে কোনো অভিযোগ নেই, আছে শুধু একরাশ শূন্যতা। সাদিক ফুটপাতের ধারের কল থেকে চোখে মুখে জল দিল। জলের ছাপটায় ওর ঘুমন্ত চেতনাটা যেন চাবুক খেয়ে জেগে উঠল। আজ ওকে অনেক কাজ করতে হবে। গত দুদিন ওর পেটে দানা পানি পড়েনি। ও জানে এই শহরে কেউ এসে ওকে খাবার দিয়ে যাবে না, ওকে লড়তে হবে। রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে। বড় বড় গাড়িগুলো ধুলো উড়িয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। সাদিক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। ওর হাতে একটা ছোট্ট মোছার কাপড়, যদি কোনো গাড়ির কাঁচ মুছে ২-৫ টাকা পাওয়া যায়। একটা দামি সাদা রঙের গাড়ি সিগন্যালে এসে থামল। সাদিক ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। ওর মুখে সেই মায়াবী হাসিটা লেগেই আছে। কাঁচের ওপাশেও দেখল সমবয়সী একটা ছেলে তার বাবার কোলে বসে আইসক্রিম খাচ্ছে। সাদিক এক মুহূর্ত থমকে গেল। ওরও কি এমন বাবা ছিল? ওরও কি এমন একটা কোলে বসার কথা ছিল না? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে হাসি মুখে গাড়ির গ্লাসে হাত রাখল। গ্লাসটা পরিষ্কার করার চেষ্টা করল, কিন্তু ভেতর থেকে বসা লোকটা বিরক্তি ভরে চিৎকার করে উঠল, এই দূরে যা, নোংরা কোথাকার, গাড়িটা নষ্ট করে দিলি। সাদিক ভয় পেয়ে পিছিয়ে এলো। লোকটার কর্কশ কথাগুলো ওর ছোট্ট বুকটাতে তীরের মতো বিঁধল, কিন্তু ও কাঁদল না। ও জানত এতিমদের কাঁদতে নেই, এতিমদের কান্না শোনার মতো কেউ নেই এই পৃথিবীতে। সে শুধু মাথা নিচু করে রাস্তার ওপারে চলে গেল। ওর হাসি মাখা মুখটা এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই সে আবার সেই মায়াবী হাসিটা মুখে আনল, কারণ ওর হাসি ওর একমাত্র সম্বল। গাড়ির মালিকের সেই তীব্র চিৎকার আর অবজ্ঞার দৃষ্টি সাদিকের কচি মনে এক গভীর ক্ষত তৈরি করল। রাস্তার ওপারে গিয়ে সে একটা পুরনো ল্যাম্প পোস্টের গোড়ায় বসে পড়ল। ওর দুহাতে ধুলোবালি মাখা, আর হাতের তালুতে সেই ছোট্ট কাপড়টা তখনও ধরা। ও একদৃষ্টে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। মানুষ কেন এত নিষ্ঠুর হয়? ও তো শুধু একটু সাহায্য চেয়েছিল, ও তো কোনো অপরাধ করেনি। সাদিক ওর ঝাপসা চোখের পাতা দুটো একবার কচলে নিল। কান্নার দলা পাকিয়ে আসছিল গলায়, কিন্তু ও সেটা গিলে ফেলল। ও জানে এই শহরের মানুষ কান্না পছন্দ করে না, তারা শুধু দেখতে চায় সাজানো গোছানো হাসি। তাই সে আবার জোর করে একটা হাসি মুখে ফোটাল। সেই হাসিটা দেখতে যতটা সুন্দর, তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। বেলা বাড়ছে, রোদের তেজ বাড়তে শুরু করেছে। সাদিকের পেটের ভেতর খিদের আগুনটা এখন দাউ দাউ করে জ্বলছে। ও দেখল রাস্তার পাশে একটা ছোট চায়ের দোকান। সেখানে গরম ধোঁয়া ওঠা পরাটা আর ভাজি বিক্রি হচ্ছে। সেই সুঘ্রাণ সাদিকের নাকে এসে ধাক্কা দিল। ও অজান্তেই সেদিকে এগিয়ে গেল। দোকানের মালিক একজন মধ্যবয়সী লোক, পরনে লুঙ্গি আর গামছা। সে এক মনে পরোটা ভাজছে।
সাদিক দোকানের এক কোণে গিয়ে খুব কুণ্ঠিত হয়ে দাঁড়াল। ও সরাসরি কিছু চাইল না, শুধু মায়াবী চোখে দোকানদারের দিকে তাকিয়ে রইল। ওর সেই চাহনিতে ছিল অদ্ভুত এক আকুতি। দোকানদার একবার ওর দিকে তাকাল, তারপর আবার কাজে মন দিল। সাদিক ভাবল হয়তো সেও তাকে তাড়িয়ে দেবে, কিন্তু ও নড়ল না। ও শুধু একটুখানি করুণা পাওয়ার আশায় দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময় এক দয়ালু চেহারার বৃদ্ধ লোক দোকানে চা খেতে এলেন। তিনি সাদিকের দিকে তাকালেন। সাদিকের সেই মলিন চেহারা আর বড় বড় মায়াবী চোখের মায়া তিনি উপেক্ষা করতে পারলেন না। তিনি দোকানদারকে বললেন, ওহে মিয়া, এই ছেলেটাকে একটা পরাটা আর একটু ডাল দাও তো, ওর দিকে তাকিয়ে দেখো, মনে হয় কতদিন খায়নি। দোকানদার বিরক্তি ভরে একটা প্লাস্টিকের প্লেটে একটা আধপোড়া পরাটা আর সামান্য ডাল দিয়ে সাদিকের দিকে এগিয়ে দিল। সাদিকের চোখে তখন আনন্দের ঝিলিক। ও যেন আকাশের চাঁদ হাতে পেল। সে তাড়াতাড়ি করে প্লেটটা নিয়ে একপাশে বসে পড়ল। ও খুব সাবধানে একটু একটু করে খেতে লাগল। ও চায়নি খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, কারণ ও জানে না ওর পরবর্তী খাবারটা কবে জুটবে। প্রতিটা লোকমা যখন ও মুখে দিচ্ছিল, ওর মনে পড়ছিল ওর মায়ের কথা। ঝাপসা স্মৃতিতে মা ওকে কত যত্নে খাইয়ে দিতেন। মা বলতেন, সাদিক রে, তুই বড় হয়ে অনেক বড় মানুষ হবি। সাদিকের দু চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে খাবারের প্লেটে পড়ল। ও দ্রুত সেই জলটুকু মুছে ফেলল, যাতে কেউ দেখতে না পায়। ও হাসল। এবার ওর হাসিটা ছিল একটু তৃপ্তির। খিদের জ্বালাটা একটু কমতেই ওর মনে হলো পৃথিবীটা হয়তো সবটুকু খারাপ না, কিছু মানুষ এখনও ভালো আছে। খাওয়া শেষ করে সে প্লেটটা ধুয়ে দিয়ে আবার রাস্তায় নামল। এখন ওর কাজ হলো কিছু টাকা জমানো। ওর একটা স্বপ্ন আছে, একটা ছোট্ট স্বপ্ন, একটা নতুন জামা কেনা, যে জামাটায় কোনো তালি থাকবে না, যে জামাটা পরে ওকে আর সবার কাছে নোংরা বলে গালি শুনতে হবে না। ও রাস্তার ধারের নর্দমার পাশে পড়ে থাকা কিছু প্লাস্টিকের বোতল কুড়োতে শুরু করল। একটা একটা করে বোতল কুড়িয়ে ও ওর বস্তায় ভরছিল। এক একটা বোতল মানে হলো কয়েকটা পয়সা, আর সেই পয়সাগুলোই ওকে ওর স্বপ্নের কাছে নিয়ে যাবে। কিন্তু রোদ যত বাড়ছে, সাদিকের শরীর তত দুর্বল হয়ে পড়ছে। ওর মাথার উপর গনগনে সূর্য। ধুলোমাখা রাস্তায় হাঁটতে হাঁটতে ওর পা দুটো যেন আর চলছে না, তবুও থামল না। ও জানে থামা মানেই হার মেনে নেওয়া, আর সাদিক হার মানতে চায় না। ও চায় হাসি মুখে বেঁচে থাকতে। দুপুরের তপ্ত রোদে পিচঢালা রাস্তা থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে। সাদিকের ছোট ছোট পা দুটো খালি, মাঝে মধ্যে রাস্তার তপ্ত বিটমিনে ওর তলপেট পর্যন্ত ছ্যাক্কা লাগছে। ওর পিঠে ঝুলছে সেই আধ ভর্তি প্লাস্টিকের বোতলের বস্তাটা। ঘামে ওর কপাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে চোখের কোণে। কিন্তু সাদিক থামছে না। ও জানে আজ যদি ও যথেষ্ট বোতল আর ভাঙাচোরা লোহা জোগাড় না করতে পারে, তবে রাতের খাবারটা জুটবে না। হাঁটতে হাঁটতে সাদিক একটা বড় পার্কের গেটের সামনে এসে দাঁড়াল। পার্কের ভেতরে কত সাজানো বাগান, দোলনা, আর ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের হাত ধরে আইসক্রিম খাচ্ছে। সাদিক গেটের বাইরে দাঁড়িয়ে গ্রিল ধরে তাকিয়ে রইল। ওর খুব ইচ্ছে করছিল ভেতরে গিয়ে একবার ওই দোলনাটায় বসতে, কিন্তু গেটে দাঁড়ানো দারোয়ান ওর ময়লা পোশাক আর হাতের বস্তা দেখে কড়া চোখে তাকালো। সাদিক এক মুহূর্ত দেরি না করে ওর ওই চিরচেনা মায়াবী হাসিটা দিল, যেন ওই হাসিতে ও বলতে চাইল, ভয় পাবেন না চাচা, আমি ভেতরে যাব না, আমি শুধু একটু দেখছি। কিন্তু দারোয়ানের মন গলে না। সে ধমক দিয়ে বলল, এই ছোকরা, এখানে ভিড় করিস না, ভাগ এখান থেকে, যত সব নোংরা আপদ। সাদিক মাথা নিচু করে আবার হাঁটতে শুরু করল। ওর মনে হল এই পৃথিবীটা যেন শুধু পরিষ্কার মানুষদের জন্য, যারা দামি পারফিউম মাখে, যাদের কাপড়ে কোনো দাগ নেই। কিন্তু সাদিকের মতো যারা রাস্তার ধুলোয় বড় হয়, তাদের জায়গা নেই কোথাও। হাঁটতে হাঁটতে ও একটা ডাস্টবিনের পাশে গিয়ে থামল। ওখানে স্তূপ করে রাখা ময়লার মাঝে ও কিছু প্লাস্টিকের বোতল দেখতে পেল। গন্ধে ওর নাক ফেটে যাচ্ছিল, তবুও ও হাত বাড়াল। পেটের খিদে আর ভবিষ্যতের স্বপ্নের কাছে এই দুর্গন্ধ কিছুই না। হঠাৎ দেখল ডাস্টবিনের এক কোণে একটা ছোট প্লাস্টিকের খেলনা গাড়ি পড়ে আছে। চাকাটা ভাঙা, রং চটে গেছে। সাদিক খুব সাবধানে ওটা হাতে তুলে নিল। ওর মনে হল এই গাড়িটা যেন ওর মতোই, কেউ একজন একে পুরনো বা অকেজো ভেবে ফেলে দিয়েছে। ও সযত্নে গাড়িটা ওর ছেঁড়া পকেটে পুরল। এটাই হবে আজ ওর একমাত্র সম্পদ। বিকেলের দিকে সাদিক ওর সংগৃহীত বোতলগুলো নিয়ে এক ভাঙারি দোকানে গেল। দোকানদার বুড়ো লোকটা দাড়ি চুলকাতে চুলকাতে ওজন নাপল। সাদিক অধী আগ্রহে তাকিয়ে আছে
টাকা হবে? দোকানদার ওর হাতে 10 টাকার একটা নোট আর কয়েকটা কয়েন গুজে দিল। মাত্র এইটুকু চাচা? সাদিক খুব আস্তে করে জিজ্ঞেস করল। নিলে নে, না নিলে যা, বাজারে এখন বোতলের দাম নেই, লোকটা মুখ ঝাপটা দিয়ে বলল। সাদিক আর কথা বাড়াল না। 13 টাকা। এই 13 টাকা দিয়ে ওর হয়তো একবেলা হবে, কিন্তু সামনের দিনগুলোর কি হবে? ও টাকাগুলো খুব সাবধানে ওর কোমরে গোজা একটা পুরনো কাপড়ের পুটলিতে রাখল। ও যখন দোকান থেকে বের হচ্ছিল তখন দেখল রাস্তার ধারে এক অন্ধ বৃদ্ধ বসে আছেন। তিনি শীতে কাঁপছেন আর বিড়বিড় করে বলছেন, বাবা, কেউ কি আছিস, একটু জল খাওয়াবি? সাদিক দাঁড়িয়ে গেল। ওর হাতে মাত্র 13 টাকা। ওর নিজেরই অনেক অভাব, কিন্তু লোকটার অবস্থা দেখে ওর ছোট বুকটা কেঁপে উঠল। ও দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে 5 টাকা দিয়ে এক বোতল জল আর একটা পাউরুটি কিনে আনল। বৃদ্ধের হাতে সেগুলো দিয়ে সাদিক শান্ত গলায় বলল, দাদুজান, এই নিন জল আর রুটি, খেয়ে নিন। বৃদ্ধ লোকটা অবাক হয়ে সাদিকের হাতটা ধরলেন। কে তুমি বাবা? তোমার নাম কি? সাদিক হাসল, এক দেবদূতের মতো হাসি। আমি সাদিক, আমি আপনার নাতি। বৃদ্ধের চোখে জল টলটল করছিল। তিনি সাদিকের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোর ভালো করবেন বাবা, তোর মুখে যেন এই হাসিটা সারা জীবন থাকে। সাদিক ওখান থেকে চলে এলো। ওর হাতে এখন মাত্র 3 টাকা। আজ রাতে হয়তো ওকে আধপেটা খেয়ে শুতে হবে, কিন্তু ওর মনের ভেতর একটা অন্যরকম শান্তি কাজ করছিল। ও বুঝতে পারল অন্যকে হাসাতে পারলে নিজের দুঃখগুলো যেন একটু কম মনে হয়। ও আকাশের দিকে তাকাল। নীল আকাশে একটা ঘুড়ি উঠছে। সাদিক মনে মনে ভাবল, একদিন ও ওই ঘুড়ির মতো মুক্ত হয়ে উড়বে, যেখানে কোনো ক্ষুধা থাকবে না, কোনো ঘৃণা থাকবে না। বৃদ্ধ লোকটাকে সাহায্য করে সাদিকের পকেটে এখন মাত্র 3 টাকা অবশিষ্ট। সন্ধে ঘনিয়ে আসছে। শহরের নিয়ন আলোগুলো একে একে জ্বলে উঠছে। বড় বড় শপিং মলগুলোর সামনে রঙিন আলোর ঝিলিক। মানুষজন দামি পোশাক পরে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, হাতে বড় বড় শপিং ব্যাগ। সাদিক দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। ওর খুব ইচ্ছে করছিল ওই আলোকোজ্জ্বল দোকানের ভেতরে গিয়ে একবার দেখতে ভিতরটা কেমন, কিন্তু ও জানে ওর এই ধুলোমাখা শরীর আর হাতে ধরা প্লাস্টিকের বস্তাটা ওই ঝকঝকে মেঝের জন্য নয়। সাদিক হাঁটতে হাঁটতে শহরের একটা ব্যস্ত মোড়ে চলে এলো। এখানে অনেক মানুষের ভিড়। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলেই একদল ছোট ছোট বাচ্চা দৌড়ে যাচ্ছে ফুল বিক্রি করতে বা জানালার কাঁচ মুছতে। সাদিকও তাদের সাথে ভিড়ে গেল। ওর হাতে সেই পুরনো ময়লা কাপড়টা। একটা কালো রঙের দামি গাড়ি থামল। সাদিক ধীর পায়ে এগিয়ে গেল। গাড়ির পেছনের সিটে বসেছিলেন এক ভদ্রমহিলা। সাদিক কাঁচের ওপাশ থেকে ওর সেই অমলিন মায়াবী হাসিটা দিল। ও কাঁচ মোছার চেষ্টা করল না, শুধু হাতজোড় করে ইশারায় কিছু চাইল। ভদ্রমহিলা কাঁচটা একটু নামালেন। সাদিক ভাবল হয়তো তিনি কিছু দেবেন, কিন্তু তিনি বিরক্ত হয়ে বললেন, তোদের যন্ত্রণায় রাস্তায় বের হওয়া দায়, কাজ করে খেতে পারিস না, সারাদিন শুধু হাত পাতা। সাদিক থতমত খেয়ে গেল। ও তো কাজই করছিল, কিন্তু কেউ তো ওকে কাজ দেয় না। ও তো চুরি করছে না। সাদিকের চোখের কোণটা চিকচিক করে উঠল। ও মাথা নিচু করে সরে আসছিল। এমন সময় অন্য একটা ছোট ছেলে ওর কাঁধে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। ছেলেটার নাম রতন। ও সাদিকের মতোই রাস্তায় থাকে, তবে ও একটু বেশি চটপটে আর কর্কশ। কিরে সাদিক, ওই মাগির কাছে চাস কেন? ও তো কিপটে। রতন দাঁত বের করে হাসল। সাদিক ম্লান হেসে বলল, না রে রতন, উনি হয়তো রাগে ছিলেন। রতন তাচ্ছিল্য ভরে বলল, তোর ওই হাসি দিয়ে পেট ভরবে না রে পাগলা, জোর করে আদায় করতে হয়। চল, আজ রাতে রেল স্টেশনের পাশে ওস্তাদের আড্ডায় যাবি, ওখানে অনেক খাবার পাওয়া যায়। সাদিক জানে ওস্তাদ কে। ওস্তাদ হল এই এলাকার টোকাইদের সর্দার, যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে পকেটমারি বা আজেবাজে কাজ করায়। সাদিক কোনোদিন সেখানে যায়নি। ওর মা মরার আগে বলে গিয়েছিলেন, বাবা সাদিক, মরে যাবি তাও কারোর ক্ষতি করিস না, সৎ থাকিস। মায়ের সেই কথাগুলো সাদিকের কানে আজও বাজে। না রতন, আমি ওসবের মধ্যে নেই, আমি বোতল কুড়িয়েই ভালো আছি, সাদিক দৃঢ় কণ্ঠে বলল। রতন হাসল, তাহলে না খেয়ে মরবি, দেখিস। রতন চলে গেল। সাদিক একা দাঁড়িয়ে রইল অন্ধকার রাস্তার এক কোণে। ওর খুব খিদে পেয়েছে, পেটের নাড়ি ভুড়ি যেন জট পাকিয়ে আসছে। ও পকেট থেকে সেই 3 টাকা বের করল। 3 টাকায় কি পাওয়া যায়? বড়জোর একটা বিস্কুট। ও
ও একটা ছোট দোকানে গিয়ে 3 টাকা দিয়ে 2টো বিস্কুট কিনল। ওটাই আজ ওর রাতের খাবার। বিস্কুট 2টো হাতে নিয়ে ওর শোয়ার জায়গার দিকে হাঁটতে লাগল। সেই পুরনো ফুটপাত, যেখানে একটা ছেঁড়া চট ওর বিছানা আর আকাশটা ওর ছাদ। হাঁটতে হাঁটতে ও দেখল একটা নেড়ি কুত্তা রাস্তার ধারে শুয়ে কুঁই কুঁই করছে। মনে হয় ওটাও অনেকদিন খায়নি। সাদিক থমকে দাঁড়াল। নিজের হাতের বিস্কুট 2টোর দিকে তাকালো একবার, আর একবার কুকুরটার দিকে। ও একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর একটা বিস্কুট ভেঙে কুকুরটার সামনে ধরল। নে খা, তোরও তো আমার মতো কেউ নেই, তাই না? কুকুরটা লেজ নেড়ে বিস্কুটটা খেয়ে ফেলল এবং কৃতজ্ঞ চোখে সাদিকের দিকে তাকাল। সাদিক বাকি একটা বিস্কুট নিজে মুখে দিল। অর্ধেক পেটও ভরল না, কিন্তু ওর মনে হল ওর আত্মাটা ভরে গেছে। সাদিক ওর চটের ওপর শুয়ে পড়ল। আজ রাতটা বাতাসটা খুব ঠান্ডা। ওর ছেঁড়া শার্টটা যতটা সম্ভব গায়ে টেনে নিল। পকেট থেকে ওই ভাঙা প্লাস্টিকের খেলনা গাড়িটা বের করল। চাঁদের আলোয় ওটা চকচক করছে। ও ওটা বুকের কাছে জড়িয়ে ধরল। চোখ বোজার আগে ও বিড়বিড় করে বলল, মা, আমি আজও কারোর ক্ষতি করিনি, আমি আজও হেসেছি। ধীরে ধীরে সাদিক ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। ওর স্বপ্নেও দেখল একটা বিশাল বাগান, যেখানে ওর মায়ের হাত ধরে হাঁটছে। সেখানে কেউ ওকে নোংরা বলছে না, কেউ ওকে ধমক দিচ্ছে না। সেখানে শুধু ভালোবাসা আর হাসি। ভোরের আলো তখনও ফোটেনি। চারপাশটা আবঝা অন্ধকারে ঢাকা। স্টেশনের কাছের ফুটপাতটা মরা মানুষের মতো নিস্তব্ধ। সাদিক কুঁকড়ে শুয়েছিল ওর সেই পুরনো চটের ওপর। হঠাৎ ওর মনে হল কেউ ওকে জোরে নাড়া দিচ্ছে। ধরফর করে উঠে বসল। সামনে তাকিয়ে দেখল রতন দাঁড়িয়ে আছে, আর ওর পেছনে আরও 2জন বড় ছেলে, যাদের চোখে মুখে এক ধরনের ধূর্ততা। কিরে সাদিক, অনেক তো সাধু সাজলি, এবার একটু আসল কাজ কর দেখি। রতন দাঁত বের করে হাসল। ওর হাতে একটা ছোট স্টিলের কাঁচি আর একটা কালো ব্যাগ। সাদিক চোখ কচলাতে কচলাতে বলল, কি কাজ রতন? আমি তো তোকে বলেছি আমি ওসব চুরিচামারি করব না। রতনের সাথের একজন, যার নাম কালু, সে সাদিকের কলার চেপে ধরল। বেশি কথা বলিস না ছোকরা, ওস্তাদের হুকুম, আজ তোকে আমাদের সাথে স্টেশনের ভিড়ে যেতে হবে। তুই শুধু নজর রাখবি পুলিশ আসছে কিনা। তোর ওই মায়াবী মাসুম চেহারা দেখলে কেউ সন্দেহ করবে না। কাজ শেষে তোকে 100 টাকা দেব, পেট ভরে বিরিয়ানি খেতে পারবি। 100 টাকা? বিরিয়ানি? সাদিকের পেটের ভেতর খিদের রাক্ষসটা যেন এক মুহূর্তের জন্য নেচে উঠল। 100 টাকা দিয়ে ও অনেকগুলো পাউরুটি আর কলা কিনতে পারবে। কিন্তু পরক্ষণেই ওর মায়ের সেই হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠল। মা বলতেন, সাদিক রে, পেটে খিদে নিয়ে মরে যাওয়া ভালো, কিন্তু অন্যের হকের ধন চুরিতে হাত দেওয়া পাপ। সাদিক কালুর হাতটা ছাড়ানোর চেষ্টা করে কাঁপা গলায় বলল, না ভাই, আমি পারবো না, আমি বোতল কুড়িয়েই খাই, ওটাই আমার ভালো। কালু একটা চড় কষিয়ে দিল সাদিকের গালে। হারামজাদা, ওস্তাদের কথা অমান্য করিস, আজ তোকে যেতেই হবে। ওরা জোর করে সাদিককে টেনে নিয়ে চলল স্টেশনের দিকে। সাদিক কাঁদছিল না, ওর চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। ও বুঝল, এই শহরে শুধু দারিদ্র্যই অভিশাপ নয়, অসহায়ত্বও একটা বড় জেলখানা। স্টেশনে তখন মানুষের উপচে পড়া ভিড়। ভোরে ট্রেন ছাড়বে। রতন আর কালু ভিড়ের মধ্যে মিশে গেল। সাদিককে একটা পিলারের আড়ালে দাঁড় করিয়ে দিয়ে গেল। ওর কাজ হলো পাহারা দেওয়া। সাদিক দেখল রতন খুব সাবধানে এক ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগটা সরিয়ে নিল। লোকটা টেরই পেল না। সাদিকের বুকটা দুরু দুরু কাঁপছে। ওর খুব ইচ্ছে করছে চিৎকার করে লোকটাকে সাবধান করে দিতে, কিন্তু কালুর ভয়ঙ্কর চাহনি ওকে থামিয়ে দিচ্ছে। হঠাৎ সাদিক দেখল এক কোনায় একটা ছোট মেয়ে তার বাবার হাত ছেড়ে দিয়ে একটা খেলনা দেখছে। ভিড়ের চাপে মেয়েটা তার বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। বাবাটা মোবাইলে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছেন। মেয়েটা ভয় পেয়ে কাঁদতে শুরু করল। কেউ খেয়াল করছে না। সাদিক আর স্থির থাকতে পারল না। ও রতনদের পাহারার কথা ভুলে দৌড়ে গেল মেয়েটার কাছে। রতন পেছন থেকে হিসিয়ে উঠল, এই সাদিক, কোথায় যাস? ফিরে আয়। সাদিক শুনল না। ও মেয়েটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। মেয়েটা তখন হাঁপুস নয়নে কাঁদছে। সাদিক ওর পকেট থেকে সেই ভাঙা প্লাস্টিকের গাড়িটা বের করল। এই দেখো খুকু, এটা নেবে? এটা খুব ম্যাজিক গাড়ি। সাদিকের সেই ভুবন ভোলানো মায়াবী হাসি দেখে মেয়েটা কান্না থামল। ওর বড় বড় চোখের দিকে তাকিয়ে মেয়েটা একটু হাসল। সাদিক ওর হাত ধরে বলল,
চলো তোমার বাবাকে খুঁজে বের করি। সাদিক ভিড় ঠেলে মেয়েটাকে ওর বাবার কাছে পৌঁছে দিল। ভদ্রলোক তখন হন্যে হয়ে মেয়েকে খুঁজছিলেন। মেয়েকে ফিরে পেয়ে তিনি সাদিককে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমার কলিজার টুকরোকে বাঁচালে। কি নাম তোমার? সাদিক লজ্জা পেয়ে মাথা নিচু করল। আমার নাম সাদিক। ভদ্রলোক পকেট থেকে ৫০০ টাকার একটা নোট বের করে সাদিকের হাতে দিতে চাইলেন, কিন্তু সাদিক মাথা নাড়ল। না সাহেব, আমি তো টাকার জন্য করিনি, খুকু কাঁদছিল তাই। ঠিক সেই মুহূর্তে রতন আর কালু দূর থেকে ইশারা করল। ওরা রেগে আগুন হয়ে আছে। সাদিক বুঝল আজ ওর কপালে দুঃখ আছে। ও ভদ্রলোককে একটা সালাম দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ও যখন স্টেশনের আড়ালে গেল, কালু ওকে ধরল। অনেক হিরো সাজা হয়েছে, কাজ তো করলিই না, উল্টো সুযোগ নষ্ট করলি। এবার চল ওস্তাদের কাছে, তোর হাড় গোড় আজ আস্ত থাকবে না। সাদিককে ওরা টেনে হিঁচড়ে একটা অন্ধকার গলি দিয়ে নিয়ে চলল। সাদিকের মুখে তখনও সেই মায়াবী হাসিটা লেগে আছে, তবে এবার সেই হাসিতে মিশে আছে এক অদ্ভুত বিষাদ। ও মনে মনে ভাবল, মা, আজ আমি একটা ছোট বোনকে হাসিয়েছি, তুমি কি খুশি হয়েছ? অন্ধকার গলিটা নর্দমার গন্ধে ভারী হয়ে আছে। কালু আর রতন সাদিককে এক পুরনো পরিত্যক্ত গুদামের সামনে নিয়ে এলো। চারপাশটা ভাঙা ইটের স্তূপ আর নোনাধারা দেওয়ালে ঢাকা। ভেতরে একটা টিমটিমে হারিকেন জ্বলছে। ধোঁয়ায় আচ্ছন্ন ঘরটার এক কোণে একটা বড় কাঠের চেয়ারে বসে আছে ওস্তাদ। চেহারাটা ভয়ঙ্কর, চোখের নিচে গভীর কালশিটে আর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। ওস্তাদ, এই যে আমাদের হিরো। কালু সাদিককে ধাক্কা দিয়ে মেঝের উপর ফেলে দিল। সাদিকের হাঁটুতে ছড়ে গিয়ে রক্ত বের হতে লাগল, কিন্তু ও শব্দ করল না। ওর মা বলতেন, কষ্ট সইতে শেখ সাদিক, মানুষের দেওয়া আঘাতের চেয়ে আল্লাহর দেওয়া ধৈর্য অনেক বড়। মারুন ওস্তাদ, যত খুশি মারুন। সাদিক মুখ তুলে তাকালো। ওর চোখে তখন জল টলটল করছে, কিন্তু ঠোঁটে সেই মায়াবী হাসিটা অমলিন। আপনি মারলে আমার পিঠ ব্যথা করবে, কিন্তু চুরি করলে আমার কলিজাটা পুড়ে ছাই হয়ে যেত। আমি এতিম হতে পারি, কিন্তু আমি চোর নই। সাদিকের এই কথা শুনে ওস্তাদ এক মুহূর্তের জন্য থমকে গেল। এই শহরের হাজারো টোকাইকে সে শাসন করে, কিন্তু এমন সাহসী আর মায়াবী চোখ সে কোনোদিন দেখেনি। ওস্তাদের মনে হল এই ছেলেটার ভেতরে এমন কিছু একটা আছে যা তার ক্ষমতার বাইরে। কালু, ওকে আজ রাতে এই গুদামেই আটকে রাখ, কাল সকালে ওকে নিয়ে যাবি ডাম্পিং ইয়ার্ডে। যদি কাজ না করে তবে ওর ওই হাসি আমি চিরত্তরে মুছে দেব। কালু আর রতন সাদিককে একটা অন্ধকার কুঠুরিতে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল এবং বাইরে থেকে তালা লাগিয়ে দিল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, ইঁদুরের ছোটাছুটি আর স্যাঁতস্যাঁতে মেঝের গন্ধ। সাদিক একা বসে রইল। ওর খুব জলতেষ্টা পেয়েছে, পিঠের ক্ষতটা জ্বলছে। ও দেওয়ালের এক চিলতে ফুটো দিয়ে আকাশের দিকে তাকালো। একটা তারা টিমটিম করে জ্বলছে। সাদিক ভাবল, ওই তারাটা কি ওর মা? মা কি দেখছেন ওর ছেলে কত কষ্টে আছে? সাদিক ওর পকেট হাতড়ানো, সেই ভাঙা প্লাস্টিকের গাড়িটা এখনও আছে। ও ওটা অন্ধকারের মধ্যেই হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগল। ওর খুব একা লাগছে। এই বিশাল পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই, অথচ ও সবাইকে আপন ভাবতে চায়। হঠাৎ ও শুনতে পেল বাইরে রতন আর কালু ঝগড়া করছে। রতন বলছে, কালু ভাই, ছেলেটা তো ছোট, ওস্তাদ ওকে মেরে ফেলবে না তো? ওর হাসিটা দেখলে কেন জানি খুব মায়া লাগে রে। কালু ধমক দিয়ে বলল, মায়া দিয়ে পেট ভরবে না, ঘুমো এখন। সাদিক অন্ধকারের মধ্যে মুচকি হাসল। ও বুঝল ওর হাসিটা এমনকি ওই কঠিন হৃদয়ের রতনের মনেও একটু হলেও জায়গা করে নিয়েছে। ও দেয়ালের গায়ে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগল, হাসি দিয়ে কি দুনিয়া জয় করা যায় মা? ওরা কেন আমার হাসিটা সহ্য করতে পারে না? ধীরে ধীরে সাদিকের চোখের পাতা ভারী হয়ে এলো। ক্ষুধার্ত পেটে, রক্তাক্ত পিঠে আর অন্ধকার ঘরে সাদিক ঘুমিয়ে পড়ল। ও স্বপ্নে দেখল সেই স্টেশনের ছোট মেয়েটা ওকে একটা রঙিন বেলুন দিচ্ছে আর বলছে, সাদিক ভাইয়া, তুমি কাঁদছ কেন? এই নাও, আমি তোমাকে হাসাবো। ভোর হওয়ার আগেই গুদামের মোর্চে ধারা দরজার তালাটা সশব্দে খুলে গেল। কড়া আলোয় সাদিকের চোখ ধাঁধিয়ে গেল। কালু আর রতন ভেতরে ঢুকল।
সাদিকের পিঠের ক্ষতটা সারা রাত মেঝের ঠান্ডায় শক্ত হয়ে জমে গেছে। নড়াচড়া করতেই একটা তীক্ষ্ণ ব্যথা ওর সারা শরীরে ছড়িয়ে পড়ল। ওঠ হারামি, অনেক ঘুমিয়েছিস, এবার আসল নরক দেখে আয়। কালু সাদিকের হাত ধরে হেঁচকা টান দিয়ে দাঁড় করালো। সাদিককে নিয়ে যাওয়া হলো শহরের শেষ প্রান্তে, যেখানে শহরের সব আবর্জনা স্তূপ করে রাখা হয়। লোকমুখে জায়গাটার নাম ডাম্পিং ইয়ার্ড। মাইলের পর মাইল শুধু পচা ময়লার পাহাড়। সেখান থেকে এমন এক উৎকট গন্ধ আসছে যে সাধারণ মানুষ সেখানে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না। ঝাঁকে ঝাঁকে কাক আর চিল মাথার উপর উঠছে। শত শত টোকাই বাচ্চা সেখানে ময়লার স্তূপ খুঁড়ে প্লাস্টিক, লোহা আর ভাঙা কাঁচ খুঁজছে। ওস্তাদ ওখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। সে সাদিকের দিকে একটা ধারালো লোহার হুক ছুড়ে দিল। আজকের কোটা হলো 3 বস্তা প্লাস্টিক আর 2 কেজি তামা। যদি সন্ধ্যা হওয়ার আগে কাজ শেষ না হয় তবে আজ রাতে তোকে এই ময়লার পাহাড়েই পুঁতে ফেলব। যা। সাদিক হুকটা হাতে নিল। ওর ছোট শরীরটা গন্ধে গুলিয়ে আসছিল, কিন্তু ও দেখল ওর চারপাশে ওর থেকেও ছোট ছোট বাচ্চারা এই নরকের মধ্যেই লড়াই করছে। ও দীর্ঘ শ্বাস ফেলে ময়লার পাহাড়ের দিকে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপেই ওর পা ময়লার ভেতরে ডেবে যাচ্ছিল। ধারালো কাঁচ আর টিনের টুকরো ওর পায়ে বিঁধছিল, কিন্তু সাদিক থামল না। ও কাজ শুরু করল। ময়লার ভেতর থেকে তামা আর বোতল খুঁজে বের করা খুব কঠিন। ঘণ্টাখানেক পর ওর হাতগুলো কালো কাদা আর নোংরায় মাখামাখি হয়ে গেল। হঠাৎ ওর হুকে কিছু একটা আটকে গেল। ও টেনে বের করতেই দেখল একটা পুরনো ময়লাযুক্ত ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটাতে একজন মা তার সন্তানকে কোলে নিয়ে হাসছেন। সাদিক থমকে গেল। ছবির মা আর সন্তানের সেই অমলিন হাসি দেখে ওর নিজের মায়ের কথা মনে পড়ে গেল। ওড়নার কোনা দিয়ে অতি সযত্নে ছবিটা পরিষ্কার করল সে। ময়লার এই ভাগাড়েও এমন সুন্দর একটা জিনিস থাকতে পারে? সাদিক ছবিটা ওর বুক পকেটে সযত্নে রাখল। ওর মনে হলো এটা হয়তো ওর জন্য কোনো শুভ লক্ষণ। দুপুর নাগাদ রোদের তাপে ময়লার দুর্গন্ধ আরও অসহ্য হয়ে উঠল। সাদিক ক্লান্ত হয়ে একটা পাথরের ওপর বসল। ওর প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, কিন্তু আশেপাশে কোথাও পানযোগ্য জল নেই। এমন সময় ও দেখল রতন ওর দিকে এগিয়ে আসছে। রতনের হাতে একটা পুরনো পানির বোতল। এই নে, জল খা। ওস্তাদ দেখলে কিন্তু আমার খবর আছে। রতন বোতলটা সাদিকের দিকে বাড়িয়ে দিল। সাদিক এক নিঃশ্বাসে জলটুকু খেল। ওর প্রাণটা যেন ফিরে এলো। ও রতনের দিকে তাকিয়ে সেই মায়াবী হাসিটা দিল। রতন মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তোর এই হাসিটা দেখলে আমার নিজের ওপর ঘেন্না হয় রে সাদিক। তুই কেন আমাদের মতো নোংরা হোস না? কেন তুই এখনো এত পরিষ্কার হাসিস? সাদিক শান্ত গলায় বলল, রতন ভাই, শরীর নোংরা হলে জল দিয়ে ধোয়া যায়, কিন্তু মন নোংরা হলে তো আর কিছু দিয়ে ধোয়া যায় না। আমি চাই না আমার মনটা এই ময়লার মতো গন্ধময় হয়ে যাক। রতন কোনো কথা না বলে চলে গেল। সাদিক আবার কাজে মন দিল। সন্ধ্যার ঠিক আগে দিয়ে ওর কোটা পূরণ করল। ওর হাত পা ছিঁড়ে রক্ত পড়ছে, নখগুলো ভেঙে গেছে, কিন্তু ওর বস্তাটা ভর্তি। ওস্তাদ এসে পরীক্ষা করল। আজ বেঁচে গেলি, ওস্তাদ নিষ্পৃহ গলায় বলল। এই নে 20 টাকা, কাল আবার সময় মতো আসবি। সাদিক 20 টাকা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শহরের দিকে হাঁটতে শুরু করল। ওর সারা শরীর থেকে দুর্গন্ধ আসছে। মানুষ ওকে দেখে নাক চেপে পাশ কাটিয়ে যাচ্ছে। কিন্তু সাদিকের মনে আজ এক অদ্ভুত আনন্দ। ওর পকেটে সেই মা ছেলের ছবিটা আছে। ও ভাবল, আজ আমি নরক থেকে একটা সুন্দর হাসি উদ্ধার করেছি। রাস্তার এক কোণে বসেও সেই ছবিটার দিকে তাকাচ্ছিল। হঠাৎও দেখল একদল পুলিশ একটা জিপ নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। সাদিক ভয় পেয়ে ছবিটা লুকিয়ে ফেলল, কিন্তু জিপটা ওর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে গেল। জিপের ভেতর থেকে কেউ একজন চিৎকার করে উঠল, আরে এই তো সেই ছেলেটা, সাদিক! সাদিক অবাক হয়ে তাকালো। এ তো সেই ভদ্রলোক যার মেয়েকে সে স্টেশনে সাহায্য করেছিল। জিপ থেকে যিনি নামলেন তিনি আর কেউ নন, সেই ভদ্রলোক যার নাম আসাদ চৌধুরী। তিনি এই শহরের একজন ঊর্ধ্বতন পুলিশ অধিকর্তা। গত কয়েকদিন ধরেই তিনি হন্যে পেয়ে সাদিককে খুঁজছিলেন। স্টেশনের সেই ঘটনার পর সাদিকের ওই মায়াবী হাসি আর নিঃস্বার্থ সাহায্য তার মনে গেঁথে গিয়েছিল। সাদিক, শেষমেশ তোমাকে পাওয়া গেল। আসাদ সাহেব দ্রুত পায়ে এগিয়ে এসে সাদিকের কাঁধে হাত রাখলেন। সাদিক ভয়ে কুঁকড়ে গেল। ওর সারা শরীর তখন ময়লা আর দুর্গন্ধে ভরা।
সে লজ্জিত হয়ে পিছিয়ে যেতে চাইল। সাহেব, আমাকে ধরবেন না, আমি খুব নোংরা, আমার গায়ে অনেক গন্ধ। আসাদ সাহেব ওর কথা শুনলেন না। তিনি সাদিকের হাতের ক্ষত আর ওর বিবর্ণ মুখটা দেখে শিউরে উঠলেন। এসব কি অবস্থা তোমার? তোমার পিঠে রক্তের দাগ কেন? কে করেছে তোমার এই হাল? সাদিক চুপ করে রইল। ও যদি ওস্তাদের নাম বলে দেয় তবে ওস্তাদ ওকে জ্যান্ত রাখবে না। সাদিক শুধু মাথা নিচু করে বলল, কিছু না সাহেব, আমি পড়ে গিয়েছিলাম। আসাদ সাহেব অভিজ্ঞ পুলিশ অফিসার। তিনি বুঝলেন সাদিক কিছু লুকাচ্ছে। তিনি চারপাশটা একবার দেখে নিলেন। দূরে ডাম্পিং ইয়ার্ডের ধোঁয়া দেখা যাচ্ছে। তিনি ইশারায় কনস্টেবলকে বললেন সাদিককে জিপে তুলতে। না সাহেব, আমি যাব না, ওস্তাদ আমাকে মারবে। সাদিক ডুকরে কেঁদে উঠল। এই প্রথম ওর মায়াবী চোখে ভয়ের জল দেখা দিল। কোন ওস্তাদ? কার কথা বলছো তুমি? আসাদ সাহেবের কণ্ঠ কঠোর হয়ে উঠল। তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তোমাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। জোর করেই সাদিককে জিপে তোলা হলো। যাওয়ার সময় সাদিক দেখল রাস্তার আড়ালে দাঁড়িয়ে কালু আর রতন বড় বড় চোখে তাকিয়ে আছে। ওদের চোখে মুখে আতঙ্ক। সাদিক বুঝল আজ থেকে ওর জীবনটা পুরোপুরি বদলে যাচ্ছে, কিন্তু সেই বদলটা সুখের হবে নাকি আরও কোনো বিপদের তাও জানে না। আসাদ সাহেব সাদিককে নিয়ে গেলেন তার নিজের বাড়িতে। শহরতলির এক শান্ত সুন্দর বাড়ি। বাড়িতে ঢুকতেই আসাদ সাহেবের সেই ছোট মেয়েটা, যার নাম তানিয়া, ছুটে এলো। বাবা, ওই যে ম্যাজিক গাড়ি ভাইয়া। তানিয়া হাসি মুখে সাদিকের কাছে আসতে চাইল, কিন্তু আসাদ সাহেবের স্ত্রী মলি বেগম বাধা দিলেন। তিনি সাদিকের এই নোংরা অবয়ব দেখে কিছুটা থতমত খেয়েছিলেন। আসাদ সাহেব স্ত্রীকে শান্ত করে বললেন, মলি, এই ছেলেটাই আমাদের তানিয়াকে বাঁচিয়েছিল। ওর অবস্থা দেখো, ওকে এক্ষুনি পরিষ্কার করা দরকার। সাদিককে বাড়ির পেছনের স্নানঘরে নিয়ে যাওয়া হলো। গরম জল আর সুগন্ধি সাবান দিয়ে যখন ওকে ধুইয়ে দেওয়া হলো, তখন যেন এক অন্য সাদিক বেরিয়ে এলো। ওর গায়ের ধুলোর আস্তরণ সরে গিয়ে ফর্সা চামড়াটা বেরিয়ে এলো, কিন্তু সেই সাথে বেরিয়ে এলো ওর পিঠের সেই অমানসিক নির্যাতনের চিহ্নগুলো। বেতের দাগগুলো নীল হয়ে ফুলে আছে। আসাদ সাহেব যখন সেই ক্ষতগুলো দেখলেন, তার চোখের কোণে জল চলে এলো। তিনি পরম মমতায় সাদিকের চুলে হাত রাখলেন। সাদিক, তুমি এত কষ্ট পেয়েছ, অথচ একবারও কাউকে বলনি। সাদিক এবারও হাসল। ধোয়া পরিষ্কার মুখে সেই হাসিটা যেন স্বর্গের আলোর মতো ঝিকমিক করে উঠল। চাচা যান, মা বলতেন, দুঃখ তো সবারই থাকে, কিন্তু যে সেই দুঃখ লুকিয়ে হাসতে পারে সেই তো আসল রাজা। আমি তো রাজা হতে চাই চাচা যান। মলি বেগম সাদিকের জন্য সুন্দর একটা নতুন নীল শার্ট আর প্যান্ট নিয়ে এলেন। সাদিক যখন সেই নতুন জামাটা পরল, ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারল না। ওর মনে হলো ও কি সেই রাস্তার টোকাই সাদিক, নাকি ও এখন অন্য কেউ। রাতের বেলা ডাইনিং টেবিলে সাদিকের সামনে যখন দামি দামি খাবার সাজানো হলো, ও অবাক হয়ে তাকিয়ে রইল। এত খাবার ও স্বপ্নেও দেখেনি। ও খুব সাবধানে এক টুকরো মাংস মুখে দিল। ওর মনে পড়ল সেই বৃদ্ধ দাদুর কথা, যাকে ও পাউরুটি দিয়েছিল। ওর মনে পড়ল সেই কুকুরটার কথা, যাকে ও বিস্কুট দিয়েছিল। খাবার শেষে আসাদ সাহেব সাদিককে কাছে বসালেন। সাদিক, তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তুমি কি পড়বে? সাদিকের দু চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। আমি পড়ব চাচা যান, আমি অনেক বড় মানুষ হব। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরের গেটে একটা শোরগোল শোনা যাচ্ছে। ওস্তাদের পাঠানো কিছু লোক আর এলাকার কিছু মাস্তান আসাদ সাহেবের বাড়ির সামনে ভিড় করেছে। তারা দাবি করছে যে আমাদের ছেলে আমাদের ফেরত দিন, পুলিশ অন্যায়ভাবে আমাদের লোক তুলে এনেছে। তারা আসলে চায় সাদিককে ফিরিয়ে নিতে, যাতে তাদের অন্ধকার সাম্রাজ্যের গোপন খবর পুলিশ জেনে না যায়। আসাদ সাহেব শান্ত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। তার পরনে এখন পুলিশের ইউনিফর্ম নেই, কিন্তু তার ব্যক্তিত্বে যে তেজ আছে, তাতেই ভিড়টা কিছুটা থমকে গেল। আপনারা এখানে কেন এসেছেন? আসাদ সাহেবের কণ্ঠস্বর বজ্রের মতো গম্ভীর হল। ভিড়ের মাঝখান থেকে কালু এগিয়ে এলো। সে আজ একটু বেশি সাহসী হয়ে উঠেছে। সাহেব, আমাদের পাড়ার ছেলে সাদিককে আপনি তুলে এনেছেন। ওকে আমাদের হাতে তুলে দেন, নইলে আমরা এখান থেকে নড়ব না। আসাদ সাহেব একটু হাসলেন।
তবে সেই হাসিতে ছিল তাচ্ছিল্য। সাদিক কারুর সম্পত্তি নয়, সে একজন স্বাধীন মানুষ, আর আপনারা যে ওর শরীরের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছেন তার বিচার আমি আইনিভাবে করব। এখন যদি আপনারা এখান থেকে না যান তবে আমাকে কঠোর হতে হবে। ঠিক সেই সময় পুলিশের একটি টহল দল হর্ন বাজিয়ে সেখানে এসে পৌঁছাল। আসাদ সাহেব আগেই ফোন করে রেখেছিলেন। পুলিশের গাড়ি দেখেই ওস্তাদের ভাড়াটে লোকগুলো এদিক ওদিক পালাতে শুরু করল। কালু যাবার সময় সাদিকের জানালার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর ইশারা করে গেল, যার অর্থ ছিল তোর নিস্তার নেই। সাদিক জানালার পর্দা সরিয়ে সব দেখছিল। ওর ছোট্ট বুকটা আতঙ্কে ঢিপ ঢিপ করছিল। আসান সাহেব ঘরে ফিরে এসে সাদিকের মাথায় হাত রাখলেন। ভয় পেও না সাদিক, এই দুনিয়াটা অশুভ শক্তির জন্যে নয়, তুমি এখন নিরাপদ। পরদিন সকাল সাদিকের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। মলি বেগম ওকে সুন্দর করে খাইয়ে দাইয়ে তৈরি করে দিলেন। আজ আসাদ সাহেব ওকে একটা ভালো স্কুলে নিয়ে যাবেন। সাদিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপ দেখছিল। নীল রঙের স্কুল ড্রেস, পিঠে একটা নতুন ব্যাগ। ওর মনে হলো ও যেন কোনো রূপকথার রাজ্যে ঢুকে পড়েছে। স্কুলে যাবার পথে সাদিক দেখল সেই পুরনো রাস্তাটা, যেখানে ও বোতল কুড়োত। ও দেখল রাস্তার ধারের সেই চায়ের দোকানটা, যেখানে ও অপমানিত হয়েছিল। সাদিক ভাবল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জীবনটা কত বদলে যায়। স্কুলের প্রধান শিক্ষকের রুমে সাদিক যখন ঢুকল, সে কিছুটা জড়সড় হয়েছিল। আসাদ সাহেব সব খুলে বললেন। প্রধান শিক্ষক একজন দয়ালু মানুষ। তিনি সাদিকের মায়াবী চোখ আর ওর জীবন সংগ্রামের কথা শুনে মুগ্ধ হলেন। তিনি সাদিককে তার স্কুলের ছাত্র হিসাবে গ্রহণ করলেন। প্রথম দিন ক্লাসে বসে সাদিক খুব অবাক হয়ে দেখছিল সবকিছু। সুন্দর বেঞ্চ, হাতে নতুন বইয়ের গন্ধ, আর চারদিকে অনেক ছেলেমেয়ে। ক্লাসের অন্য বাচ্চারা সাদিকের দিকে একটু অবাক হয়ে তাকাচ্ছিল। কেউ কেউ ওর পুরনো খসখসে হাত দেখে ফিসফিস করছিল। কিন্তু সাদিক কাউকেই ঘৃণা করল না। ও সবার দিকে তাকিয়ে ও সেই ভুবন ভোলানো হাসিটা দিল। সেই হাসিতে এতটাই পবিত্রতা ছিল যে মুহূর্তের মধ্যে ক্লাসের বাচ্চারা ওর বন্ধু হয়ে গেল। টিফিনের সময় সাদিক একা এক কোণে বসেছিল। ওর মনে পড়ছিল রতনের কথা। রতনও যদি আজ এখানে থাকতে পারত। ওর ব্যাগ থেকে টিফিন বক্স বের করল। মলি বেগমকে অনেকগুলো স্যান্ডউইচ আর ফল দিয়েছেন। সাদিক দেখল ক্লাসের একটা ছেলে টিফিন আনেনি। সে মন খারাপ করে বসে আছে। সাদিক তার কাছে গিয়ে দাঁড়াল। তুমি খাবে? আমার কাছে অনেক খাবার আছে। ছেলেটা অবাক হয়ে তাকালো। তুমি আমাকে কেন দিচ্ছ? সাদিক হাসল। মা বলতেন, ভাগ করে খেলে খাবারের স্বাদ বেড়ে যায়। ছেলেটা খুশি মনে সাদিকের সাথে খাবার শেয়ার করল। এভাবেই স্কুলের প্রথম দিনেই সাদিক সবার প্রিয় হয়ে উঠল। পড়াশোনায় সাদিকের খুব মনোযোগ। ও যেন এক তৃষ্ণার্থ চাতকের মতো জ্ঞান আহরণ করছিল। ও বুঝতে পেরেছিল অন্ধকার থেকে বাঁচার একমাত্র পথ হল শিক্ষা। কিন্তু দিনের শেষে যখন সাদিক আসাদ সাহেবের সাথে বাড়ি ফিরছিল, তখন ওর চোখে পড়ল ডাস্টবিনের আড়ালে লুকিয়ে থাকা রতনের চোখকে। রতনের চোখগুলো ফোলা, মনে হয় ওস্তাদ ওকে খুব মেরেছে। রতন করুণ চোখে সাদিকের এই জাঁকজমকপূর্ণ জীবনের দিকে তাকিয়েছিল। সাদিক গাড়ি থেকে নামতে চাইল, কিন্তু আসাদ সাহেব বারণ করলেন। সাদিক শুধু জানালার কাঁচ দিয়ে রতনের দিকে হাত নাড়াল। ওর হাসিটা এবার বিষাদে ভরে গেল। ও বুঝতে পারল ও একা মুক্তি পেলেও ওর মতো হাজারো সাদিক এখনও ওই অন্ধকারের নরকে বন্দী আছে। রাতের বেলা পড়ার টেবিলে বসে সাদিক প্রতিজ্ঞা করল, আমি শুধু নিজে বড় হব না, আমি আমার মতো সব অতিমদের জন্যে একটা সুন্দর পৃথিবী করব। স্কুলের দিনগুলো সাদিকের কাছে স্বপ্নের মতো কাটছিল। অ আ ইর জগৎটা ওর কাছে আশ্চর্য এক রহস্যের মতো উন্মোচিত হচ্ছিল। কিন্তু প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় যখন ও রাস্তার মোড়ে সেই পরিচিত মুখগুলোকে দেখে, ওর বুকটা হু হু করে ওঠে। বিশেষ করে রতনের সেই মলিন মুখটা ওকে ঘুমাতে দেয় না। এক রাতে সাদিক আসাদ সাহেবের পড়ার ঘরে গিয়ে দাঁড়াল। আসাদ সাহেব তখন কিছু ফাইল দেখছিলেন। সাদিককে দেখে তিনি চশমাটা টেবিলের ওপর রাখলেন। কি হয়েছে সাদিক, ঘুম আসছে না? সাদিক মাথা নিচু করে বলল, চাচাজান, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখানে ভালো খাচ্ছি, ভালো পড়ছি, কিন্তু রতন, ও তো এখনও ওই নরকে আছে। ওস্তাদ ওকে হয়তো মেরেই ফেলবে। আসাদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এই প্রশ্নটা একদিন আসবেই। তিনি সাদিককে কাছে টেনে নিলেন। সাদিক, শুধু একজনকে বাঁচালে এই সমাজ বদলাবে না। ওই ওস্তাদের শেকড় অনেক গভীরে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই ওই পুরো চক্রটাকে ধরব। তবে তার জন্যে আমাকে কিছু প্রমাণ জোগাড় করতে হবে। সাদিক মুহূর্তেই সোজা হয়ে দাঁড়াল।
আমি আপনাকে সাহায্য করব চাচাজান। আমি ওই গুদামের সব রাস্তা চিনি। আমি জানি ওস্তাদ কোথায় ওর মালপত্র লুকিয়ে রাখে। আসাদ সাহেব চমকে উঠলেন। না সাদিক, ওটা খুব বিপজ্জনক। আমি তোমাকে আর ওই বিপদে পাঠাবো না। সাদিক ওর মায়াবী চোখে দৃঢ়তা নিয়ে বলল, মা বলতেন, ভয়কে জয় না করলে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। চাচাজান, রতন আমার বন্ধু। ওকে বাঁচাতে হলে আমাকে কিছু একটা করতেই হবে। আসাদ সাহেব সাদিকের সাহস দেখে অবাক হলেন। তিনি অনেক ভেবেচিন্তে রাজি হলেন, তবে শর্ত একটাই, সাদিক একা কোথাও যাবে না। কয়েকদিন পর আসাদ সাহেব একটি গোপন অভিযানের পরিকল্পনা করলেন। সাদিক দূর থেকে পুলিশকে পথ দেখাবে। গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল নিয়ে আসাদ সাহেব সেই পুরনো গুদামের দিকে রওনা হলেন। সাদিক জিপের ভেতর বসে দিক নির্দেশনা দিচ্ছিল। ওর হাত পা কাঁপছিল, কিন্তু রতনের মুখটা মনে পড়তেই ও সাহসী হয়ে উঠল। গুদামের কাছাকাছি পৌঁছে পুলিশ গাড়ি থামিয়ে দিল। সাদিক ইশারায় দেখালো পেছনের সরু গলিটা, যা দিয়ে ভেতর ঢোকা যায়। আসাদ সাহেব তার টিম নিয়ে নিঃশব্দে এগিয়ে গেলেন। আচমকা পুলিশের বাঁশির শব্দ আর কেউ নড়বেন না চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল। ভেতরে তখন ওস্তাদ আর তার দলবল চোরাই মাল ভাগাভাগি করছিল। পুলিশের অতর্কিত হামলায় তারা দিগবিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করল। ওস্তাদ পালানোর চেষ্টা করছিল, কিন্তু আসাদ সাহেব নিজেই তাকে জাপটে ধরলেন। ওস্তাদের কোমরে গোঁজা পিস্তলটা ছিনিয়ে নেওয়া হল। সাদিক জিপ থেকে নেমে দৌড়ে গেল গুদামের সেই অন্ধকার কুঠুরির দিকে। ও জানত রতনকে ওখানেই রাখা হয়। ও চিৎকার করে ডাকল, রতন, রতন, আমি এসেছি। দরজার তালা ভেঙে সাদিক ভেতরে ঢুকল। দেখল এক কোণে রতন হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ওর সারা শরীর জ্বরে পুড়ছে, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ। সাদিক দ্রুত ওর বাঁধন খুলে দিল। রতন চোখ মেলে সাদিককে দেখে অবাক হল। ও ভাবল ও হয়তো স্বপ্ন দেখছে। সাদিক, তুই এখানে? রতন খুব ক্ষীণ স্বরে বলল। সাদিক হাসল, ওর সেই ভুবন ভোলানো হাসি। হ্যাঁ রে রতন, আর কোনো ভয় নেই, চল আলোর দিকে চল। সাদিক আর রতন যখন গুদাম থেকে বেরিয়ে এলো, তখন দেখল ওস্তাদ আর তার সাঙ্গপাঙ্গদের হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। ওস্তাদ সাদিকের দিকে একবার তাকালো। সেই চোখে আর ঘৃণা নেই, আছে এক গভীর পরাজয়। সাদিকের ওই এক চিলতে হাসির কাছে ওস্তাদের পাহাড় সম ক্ষমতা ধুলোয় মিশে গেছে। আসাদ সাহেব রতনকেও তার জিপে তুলে নিলেন। তিনি জানতেন এখন শুধু সাদিক নয়, রতনেরও দায়িত্ব তাকে নিতে হবে। শহরের রাস্তায় যখন ভোরের প্রথম আলো ফুটছে, তখন দুটো ছোট ছেলে একে অপরের হাত ধরে জিপের পেছনের সিটে বসেছিল। রতন অবাক হয়ে দেখছিল এই শহরটাকে, যা এতদিন শুধু অন্ধকারেই দেখেছে সে। সাদিক পকেট থেকে ওর সেই ভাঙা প্লাস্টিকের গাড়িটা বের করে রতনের হাতে দিল। এই নে, এটা এখন তোর, আমরা দুজনে মিলে এটা ঠিক করব। রতন কাঁদতে কাঁদতে হাসল। ও বুঝতে পারল সাদিকের হাসিটা শুধু হাসি ছিল না, ওটা ছিল একটা স্বপ্ন, যা আজ সত্যি হতে শুরু করেছে। এই প্রথম রতনও হাসল, যন্ত্রণাহীন নির্মল এক হাসি। আসাদ সাহেবের বাড়িতে এখন আর শুধু সাদিক একা নয়, রতনও তার সঙ্গী। তবে রতনের জন্য মানিয়ে নেওয়াটা সাদিকের মতো অত সহজ ছিল না। বছরের পর বছর অবহেলা আর নোংরা পরিবেশে থেকে রতনের মেজাজটা কিছুটা খিটখিটে হয়ে গিয়েছিল। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত, এই বুঝি কেউ তাকে মারতে আসবে, এই বুঝি কেউ তাকে আবার সেই অন্ধকার গুদামে ফেরত পাঠাবে। মলি বেগম অত্যন্ত ধৈর্য নিয়ে দুজনকেই আগলে রাখলেন। প্রথম প্রথম রতন ডাইনিং টেবিলে বসে খেতে পারত না, সে ফ্লোরে বসে খাবার অভ্যেস ছাড়তে পারছিল না। তখন সাদিক ওর পাশে গিয়ে বসত, নিজের প্লেট থেকে খাবার ভাগ করে দিয়ে বলতো, রতন ভাই, এই বাড়িটা এখন আমাদের, এখানে কেউ আমাদের মারবে না, বিশ্বাস কর। সাদিক আর রতন দুজনেই এখন স্কুলে যায়। সাদিক পড়াশোনায় খুব মেধাবী, কিন্তু রতন পিছিয়ে আছে অনেক। স্কুলের বড় বড় দালান আর অনেক মানুষের ভিড় দেখে রতন মাঝে মাঝে ঘাবড়ে যেত। একদিন ক্লাসের এক দুষ্টু ছেলে রতনকে টোকাই বলে খেপাচ্ছিল। রতন রাগে ফেটে পড়ে ছেলেটার কলার চেপে ধরল, মারপিট হওয়ার উপক্রম হবে। ঠিক সেই সময় সাদিক এসে রতনের হাতটা ধরল। ও রতনের দিকে তাকিয়ে সেই মায়াবী হাসিটা দিল, যে হাসিতে কোনো রাগ নেই, আছে এক গভীর সান্ত্বনা। সাদিক শান্ত গলায় বলল, রতন ভাই, হাত ছেড়ে দাও, আমরা তো আর আগের মতো নেই, আমরা এখন পড়তে এসেছি। মা বলতেন, রাগ মানুষকে ছোট করে আর ক্ষমা মানুষকে বড় করে।
সাদিকের ওই উজ্জ্বল চোখের চাহনি দেখে রতনের রাগ জল হয়ে গেল। ও হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে পড়ল। ওই দিন বিকেলে স্কুল শেষে ওরা দুজনে যখন বাড়ি ফিরছিল, রতন বলল, সাদিক, তুই এত সহজে সবাইকে ক্ষমা করে দিস কিভাবে রে? আমার তো খুব রাগ হয়। সাদিক আকাশের দিকে তাকিয়ে বলল, রাগ করে কি হবে রতন ভাই? এই দুনিয়াটা এমনিতেই অনেক কঠিন। আমরা যদি একজন আরেকজনকে ঘৃণা করি, তবে তো আমরা ওই ওস্তাদের মতোই হয়ে যাব। আমি চাই মানুষ আমাকে আমার হাসি দিয়ে মনে রাখুক, আমার রাগ দিয়ে নয়। আসাদ সাহেব লক্ষ্য করছিলেন সাদিকের এই পরিবর্তন। তিনি অবাক হয়ে ভাবতেন, যে শিশুটি রাস্তায় ধুলোয় পড়ে থাকত, তার চিন্তাধারা এতটা পরিপক্ক হল কিভাবে? তিনি ঠিক করলেন এই ছেলেদের জন্য আরও বড় কিছু করবেন। তিনি একটা ছোট তহবিল গঠন করলেন শহরের অন্য পথশিশুদের জন্য। সাদিক আর রতন হবে সেই তহবিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একদিন আসাদ সাহেব ওদের নিয়ে শহরের সেই পুরনো মোড়ে গেলেন, যেখানে ওরা আগে ভিক্ষা করত বা বোতল কুনাত। সেখানে এখন আরও অনেক ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত চোখে মানুষের দিকে তাকিয়ে আছে। সাদিক গাড়ি থেকে নেমে ওদের কাছে গেল। ওর হাতে ছিল অনেকগুলো নতুন বই আর বিস্কুটের প্যাকেট। বাচ্চাগুলো প্রথমে ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু সাদিক যখন হাসি মুখে ওদের দিকে হাত বাড়ালো, ওরা ধীরে ধীরে কাছে এলো। সাদিক ওদের বলল, আমিও তোমাদের মতোই ছিলাম, কিন্তু পড়াশোনা আমার জীবন বদলে দিয়েছে, তোমরাও পারবে। সাদিক লক্ষ্য করল একটা ছোট ছেলে ওর ছেঁড়া শার্টের কোনা ধরে টানছে। ছেলেটা ফিসফিস করে বলল, ভাইয়া, আপনার হাসিটা খুব সুন্দর, আপনি কি আমাদের সাথে খেলবেন? সাদিক ওই ধুলো মাখা রাস্তায় বসে পড়ল বাচ্চাদের সাথে। ও ভুলে গেল ও এখন দামি পোশাক পরে আছে। ও ভুলে গেল ও এখন এক বড় পুলিশ অফিসারের পালিত সন্তান। ও শুধু মনে রাখল ও একজন মানুষ। রতনও ওর পাশে এসে বসল। সেই বিকেলে রাস্তার ধারে সেই জীর্ণ পরিবেশে একটা খুশির লহর বয়ে গেল। সাদিকের হাসি ছড়িয়ে পড়ল সবার মাঝে। কিন্তু ঠিক সেই সময় ভিড়ের মধ্যে সাদিক একজনকে দেখতে পেল, এক বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ দেহ, চোখের দৃষ্টি প্রায় ঝাপসা। তিনি দেয়ালের আড়ালে দাঁড়িয়ে সাদিকের দিকে তাকিয়ে কাঁদছেন। সাদিক থমকে গেল। ওর বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠল। এই মহিলার চোখের চাহনি কেন এত পরিচিত? সাদিক কি তার ফেলে আসা অতীতের কোনো অংশকে আবার ফিরে পেতে যাচ্ছে? সাদিকের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভিড়ের মাঝে সেই বৃদ্ধা মহিলা এক হাতে দেয়াল ধরে কাঁপছিলেন, অন্য হাতটি দিয়ে বারবার চোখের জল মুছছিলেন। তার পরনে শতছিন্ন একটি শাড়ি, যা ধুলো আর কাদার রঙে একাকার হয়ে গেছে। কিন্তু তার ওই মলিন মুখের আদল, ওই নাকের নোলকের ছিদ্রটি, সাদিকের মনে হল এ যেন ওর অতি পরিচিত কোনো স্বপ্নের প্রতীকছবি। মা! সাদিকের মুখ থেকে খুব অস্ফুট স্বরে শব্দটি বেরিয়ে এলো। রতন পাশ থেকে সাদিককে ধাক্কা দিল। কিরে সাদিক, কি হলো তোর? এভাবে কার দিকে কাকিয়ে আছিস? সাদিক কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে ওই বৃদ্ধার দিকে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপ যেন এক একটা দীর্ঘ বছরের কষ্টের ভার বয়ে নিয়ে যাচ্ছে। বৃদ্ধা যখন দেখলেন একটা সুন্দর পোশাক পরা রাজপুত্রের মতো ছেলে তার দিকে এগিয়ে আসছে, তিনি ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইলেন। তিনি ভাবলেন, হয়তো তার এই কুৎসিত উপস্থিতি ছেলেটির অস্বস্তির কারণ হচ্ছে। বাবু, আমাকে মারবেন না, আমি শুধু আপনাকে দেখছিলাম। আপনার হাসিটা ঠিক আমার হারানো মানিকটার মতো। বৃদ্ধা হাউমাউ করে কেঁদে উঠলেন। সাদিক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ওই নোংরা রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে বৃদ্ধার দুই হাত চেপে ধরল। আপনি কে? আপনি কি আমাকে চেনেন? আপনি কি সেই আমেনা বেগম, যিনি আমাকে ময়মনসিংহের রেল স্টেশনে হারিয়ে ফেলেছিলেন? বৃদ্ধা থমকে গেলেন। তার চোখের মণি দুটো বড় হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা হাত দিয়ে সাদিকের কপালে হাত রাখলেন। সাদিক? আমার বাপ, আমার ছোট্ট সাদিক, যার পিঠে একটা তিল ছিল। সাদিক শর্টের কলারটা একটু সরিয়ে ওর কাঁধের পেছনের জন্মদাগটা দেখালো। মুহূর্তের মধ্যে এক অবর্ণনীয় দৃশ্য তৈরি হল। মা আর ছেলে দীর্ঘ 7 বছর পর একে অপরকে জড়িয়ে ধরল। মাঝখানের এই 7 বছর সাদিককে এতিম বলে গালি শুনতে হয়েছে, রাস্তায় ডাস্টবিনের খাবার খেতে হয়েছে, ওস্তাদের মার খেতে হয়েছে। আর অন্যদিকে এই মা তার পাগলিনী দশা নিয়ে স্টেশনে স্টেশনে ঘুরেছেন নিজের সন্তানকে খুঁজতে। আসাদ সাহেব আর রতন দূর থেকে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। আসাদ সাহেবের চোখেও আজ জল। তিনি বুঝতে পারলেন নিয়তি কেন সাদিককে তার কাছে নিয়ে এসেছিল। সাদিককে মানুষ করা শুধু তার পরিবারের দায়িত্ব ছিল না, বরং সাদিকের মাধ্যমে এক অভাগী মায়ের কোল পূর্ণ হওয়াটা ছিল বিধাতার এক মহিমা।
সাদিক তার মায়ের মুখটা 2 হাতে ধরল। মায়ের চোখ দিয়ে তখন অবিরল ধারায় জল পড়ছে। সাদিক হাসল, কিন্তু এবার সেই হাসিটা ছিল কান্নায় মাখা। মা, আমি জানতাম তুমি আছো। আমি জানতাম এই পৃথিবীতে আমি একা নই। দেখো মা, আমি এখন স্কুলে যাই, আমি এখন পড়তে পারি। বৃদ্ধা শুধু বিড়বিড় করে বললেন, আমি তোকে অনেক খুঁজেছি রে বাপ। লোকে আমাকে পাগল বলতো, মারত। আমি ভাবতাম তুই মরে গেছিস, কিন্তু তোর এই হাসিটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। আসাদ সাহেব এগিয়ে এলেন। তিনি বৃদ্ধার মাথায় হাত রেখে বললেন, মা, আপনি আর রাস্তায় থাকবেন না। সাদিক যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন। আজ থেকে আপনি আমারও মা। কিন্তু সমাজ কি এত সহজ? যখন আসাদ সাহেব সাদিকের মাকে তার সুন্দর বাড়িতে নিয়ে এলেন, তখন চারপাশের মানুষ ফিসফিস করতে লাগল। একজন ভিক্ষারিণীকে কেন এই দামি বাড়িতে জায়গা দেওয়া হচ্ছে? এমনকি মলি বেগমও কিছুটা অস্বস্তিতে পড়লেন, কারণ ময়লা আবর্জনা মাখা এক জীর্ণ বৃদ্ধাকে ঘরের ভেতর মানিয়ে নেওয়া সহজ ছিল না। সাদিক বুঝতে পারল পরিস্থিতি। সে তার মায়ের হাতটা শক্ত করে ধরল। সে আসাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, চাচাজান, মা যেখানে থাকবে না, আমার রাজপ্রাসাদেও সেখানে থাকার দরকার নেই। আমি রাস্তার সাদিকই ভালো আছি, যদি আমার মায়ের কোলটা আমার সাথে থাকে। সাদিকের এই কথাটি আসাদ সাহেবের হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি মলি বেগমের দিকে তাকালেন। মলি বেগম তার ভুল বুঝতে পারলেন। তিনি দ্রুত এগিয়ে এসে সাদিকের হাত ধরলেন এবং তাকে গোসলের জন্য নিয়ে গেলেন। সাদিক আজ রাতে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। অনেক বছর পর আজ আর ওর কোনো দুঃস্বপ্ন নেই। মা ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। সাদিক মৃদু গলায় বলল, মা, আমি বড় হয়ে এমন একটা ঘর বানাবো যেখানে কোনো মা তার সন্তানকে হারাবে না। কিন্তু এই সুখের মাঝেই নতুন এক মেঘের আনাগোনা। সাদিকের মা যে এতদিন পাগল সেজে রাস্তায় ঘুরছিলেন, তিনি কি সাধারণ কোনো মানুষ ছিলেন, নাকি তার হারিয়ে যাওয়ার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? সাদিকের মায়ের নাম আমেনা বেগম। আসাদ সাহেবের আশ্রিত হবার পর তার মলিন চেহারায় ধীরে ধীরে লাবণ্য ফিরে আসছিল, কিন্তু তার চোখে এখনও এক গভীর আতঙ্ক। মাঝে মাঝে তিনি ঘুমের ঘরে চিৎকার করে উঠতেন, নিন না, ওকে কেড়ে নেবেন না, ও ছোট শিশু। সাদিক মায়ের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিত। আসাদ সাহেব লক্ষ্য করলেন, আমেনা বেগম শুধু পথ হারিয়ে ফেলা কোনো গ্রাম্য মহিলা নন। তার আচার আচরণে এক ধরনের আভিজাত্য আছে। তিনি যখন সুস্থ হলেন, আসাদ সাহেব একদিন তাকে নিভৃতে বসালেন। মা, আমি জানি আপনি অনেক কষ্ট সয়েছেন, কিন্তু সাদিককে স্টেশনে হারিয়ে ফেলা কি স্রেফ একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কেউ ছিল? আসাদ সাহেবের প্রশ্ন শুনে আমেনা বেগমের হাত কাঁপতে শুরু করল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, সাদিকের বাবা ছিলেন এক বড় ভূস্বামী। আমাদের অনেক জমি জমা ছিল, কিন্তু তার মৃত্যুর পর তাঁরই আপন ছোট ভাই অর্থাৎ সাদিকের চাচা সব সম্পত্তি গ্রাস করার ষড়যন্ত্র শুরু করেন। তিনি আমাকে আর সাদিককে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। 7 বছর আগে তিনি আমাদের এক পরিচিত লোকের মাধ্যমে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটেন। স্টেশনে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং একদল লোক সাদিককে ছিনিয়ে নিয়ে যায়। আমি পাগল হয়ে এদিক ওদিক ঘুরেছি, কেউ আমার কথা শোনেনি। আমি ভেবেছিলাম ওরা সাদিককে মেরেই ফেলেছে। সাদিক দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। ওর ছোট্ট মুঠো দুটো শক্ত হয়ে এলো। ও ভাবতেও পারেনি ওর নিজের রক্তই ওর জীবনের সবচেয়ে বড় শত্রু। আসাদ সাহেব গম্ভীর হয়ে গেলেন। তিনি বুঝলেন এটা শুধু হারিয়ে যাওয়ার গল্প নয়, এটা একটা পরিকল্পিত অপরাধ। সাদিকের চাচার নাম কি মা? আসাদ সাহেব জানতে চাইলেন। উনার নাম জহিরুল ইসলাম। শুনেছি তিনি এখন এলাকায় অনেক প্রভাবশালী মানুষ। আমেনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। সাদিক ঘরে ঢুকল। ওর মুখে সেই মায়াবী হাসিটা নেই, সেখানে এখন এক কঠিন প্রতিজ্ঞা। ওর মায়ের হাত ধরল। মা, কেঁদো না। যারা আমাদের আলাদা করেছে, যারা আমাদের রাস্তায় নামিয়েছে, তাদের বিচার হবেই। আসাদ সাহেব সাথে সাথে তদন্ত শুরু করলেন। তিনি গোপন সূত্রে জানতে পারলেন জহিরুল ইসলাম এখন সেই এলাকার চেয়ারম্যান। তিনি সাদিকদের পৈতৃক ভিটায় এক বিশাল রাজপ্রাসাদ গড়ে তুলেছেন। আসাদ সাহেব তার পুলিশি ক্ষমতার চেয়েও বুদ্ধি দিয়ে কাজ করার কথা ভাবলেন। তিনি চাইলেন জহিরুলকে এমনভাবে ধরতে যাতে সে পালানোর সুযোগ না পায়। এদিকে রতন সাদিকের এই কাহিনী শুনে রেগে অস্থির। সাদিক, চল, আমি আর তুই গিয়ে ওই লোকটাকে শেষ করে দিই। রতন সাদিকের কাঁধে হাত রাখল।
না রতন ভাই, ঘৃণা দিয়ে ঘৃণা মেটানো যায় না। আমি চাই সে দেখুক যাকে সে ডাস্টবিনে ফেলে দিতে চেয়েছিল, সেই ছেলেই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি পড়াশুনো শেষ করে আইনি লড়াইয়ে আমাদের সব অধিকার ফিরে পাব। কিন্তু জহিরুল ইসলামও চুপ করে নেই। শহরে খবর রটে গেছে যে আসাদ সাহেব এক পথশিশুর পরিচয় উদ্ধার করেছেন, যার চেহারার সাথে জহিরুলের বড় ভাইয়ের হুবহু মিল। জহিরুল ভয় পেয়ে গেল। সে তার কিছু বেতনভুক্ত গুন্ডাকে শহরে পাঠালো সাদিককে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে। একদিন বিকেলে সাদিক আর রতন স্কুল থেকে ফিরছিল। আসাদ সাহেবের বডিগার্ড সাথে ছিল না, কারণ জিপটা একটু দূরে পার্ক করা ছিল। হঠাৎ একটা কালো মাইক্রোবাস তাদের সামনে এসে ব্রেক কষল। 4 জন লোক মুখ ঢাকা অবস্থায় নেমে এলো। তাদের হাতে ধারালো অস্ত্র। রতন চিৎকার করে উঠল, সাদিক পালা! সাদিক পালানোর সুযোগ পেল না। তারা সাদিককে টেনে গাড়িতে তোলার চেষ্টা করল। রতন ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। রতন তার পুরনো স্ট্রিট ফাইটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুজনকে কামড়ে আর খামচে ব্যস্ত করে তুলল। কিন্তু অন্য দুজন সাদিককে ধরে গাড়িতে ঠুকিয়ে ফেলল। রতন আর্তনাদ করে উঠল, সাদিক! ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে আসাদ সাহেবের পুলিশের ভ্যান সাইরেন বাজিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি দেখে মাইক্রোবাসটি সাদিককে ফেলে দিয়েই দ্রুত বেগে পালিয়ে গেল। সাদিক রাস্তার উপর আছড়ে পড়ল। ওর কপাল ফেটে রক্ত ঝরছে। রতন দৌড়ে এসে সাদিককে জড়িয়ে ধরল। সাদিক, তুই ঠিক আছিস? সাদিক ব্যথায় চোখ বুজেছিল, কিন্তু ও যখন চোখ মেলল, রক্তমাখা মুখেও ও একবার হেসে উঠল। আমি ঠিক আছি রতন ভাই। ওরা আমার শরীরকে আঘাত করতে পারে, কিন্তু আমার মনোবল ভাঙতে পারবে না। আমি বুঝে গেছি, শয়তান তখনই ভয় পায় যখন মানুষ সাহসী হয়। আসাদ সাহেব ঘটনাস্থলে পৌঁছে শিউরে উঠলেন। তিনি বুঝলেন লড়াই এখন শুরু হয়ে গেছে। তিনি সাদিকের কপালে হাত রেখে বললেন, সাদিক, ওরা আগুন নিয়ে খেলছে। এবার আমি ওদের এমন শিক্ষা দেব যা ওরা 7 জন্মেও ভুলবে না। সাদিকের কপালে ব্যান্ডেজ বাঁধা। সাদা ব্যান্ডেজের এক কোণ দিয়ে রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু ওর মুখে সেই শান্ত ভাবটা বিন্দুমাত্র কমেনি। আমেনা বেগম ছেলের এই অবস্থা দেখে ডুকরে কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন, চল বাপ, আমরা আবার কোথাও পালিয়ে যাই। এই রাজপ্রাসাদ, এই ধন সম্পদ আমাদের চাই না। আমি শুধু তোকে বেঁচে থাকতে দেখতে চাই। সাদিক তার মায়ের হাত চেপে ধরল। না মা, আর কত পালাবো? পালিয়েই তো আমরা 7টা বছর রাস্তায় কাটিয়েছি। এখন সময় এসেছে ওদের চোখে চোখ রেখে তাকানোর। তুমি ভয় পেও না মা, চাচাজান আমাদের সাথে আছেন। আসাদ সাহেব সেই রাতেই তার বিশ্বস্ত ফোর্স নিয়ে জহিরুল ইসলামের এলাকার দিকে রওনা হলেন। তবে তিনি সরাসরি জহিরুলের বাড়িতে হানা দিলেন না। তিনি জানতেন জহিরুল একজন চতুর লোক, এলাকায় তার অনেক প্রভাব। আসাদ সাহেব প্রথমে জহিরুলের সেই পুরনো সহযোগীকে খুঁজে বের করলেন, যে 7 বছর আগে আমেনা বেগমকে স্টেশন থেকে সরিয়ে দিয়েছিল। লোকটার নাম মজিদ। মজিদ এখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে এক জীর্ণ ঘরে ধুঁকছে। পুলিশের ভয় আর বিবেকের দংশনে মজিদ সব স্বীকার করল। সাহেব, আমাকে মাফ করে দেন। জহিরুল চেয়ারম্যান আমাকে টাকা দিয়ে এই কাজ করিয়েছিল। সে তার বড় ভাইয়ের সব সম্পত্তি একা ভোগ করতে চেয়েছিল। ছোট বাচ্চাটাকে স্টেশনে ফেলে দিয়ে আমি পাপ করেছি সাহেব। আসাদ সাহেব এই জবানবন্দি রেকর্ড করে নিলেন। এটাই ছিল সেই মোক্ষম অস্ত্র। পরদিন সকালে পুরো গ্রাম যখন শান্ত ছিল, আসাদ সাহেবের পুলিশের গাড়িবহর জহিরুল চেয়ারম্যানের আলিশান বাড়ির সামনে গিয়ে থামল। জহিরুল তখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে চা খাচ্ছিল। পুলিশের উপস্থিতি দেখে সে আকাশ থেকে পড়ল। আরে আসাদ সাহেব, হঠাৎ সশরীরে আমার গরিবের কুড়ে ঘরে, কি সৌভাগ্য আমার! জহিরুলের কণ্ঠে ছিল বিষাক্ত বিনয়। আসাদ সাহেব কোনো ভূমিকা না করে টেবিলের ওপর ওয়ারেন্টটা রাখলেন। জহিরুল সাহেব, সৌভাগ্য নয়, আপনার দুর্ভাগ্য শুরু হয়েছে। আপনার বিরুদ্ধে অপহরণ, জালিয়াতি এবং খুনের চেষ্টার প্রমাণ আমার হাতে আছে। বিশেষ করে 7 বছর আগে আপনার ভ্রাতুষ্পুত্র সাদিক আর ভাবি আমেনা বেগমকে হত্যার উদ্দেশ্যে সরিয়ে দেওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। জহিরুলের মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে চট করে সামলে নিয়ে হাসল। প্রমাণ কথায় সাহেব? কার কথা বলছেন? আমার কোনো ভাই নেই, কোনো ভাইপো নেই। ঠিক সেই সময় গেট দিয়ে ভেতরে ঢুকল সাদিক আর আমেনা বেগম। সাদিকের পরনে সেই শুভ্র সাদা তাঞ্জাবি, কপালে ব্যান্ডেজ। সে স্থির পায়ে জহিরুলের সামনে গিয়ে দাঁড়াল। জহিরুল যেন জ্যান্ত ভূত দেখল।
সে আমেনা বেগমকে চিনতে পারল, আর সাদিকের ওই প্রখর চাহনি তা তো তার বড় ভাইয়েরই প্রতিকৃতি। সাদিক ধীর গলায় বলল, চাচা যান, এতিমের মাল ভক্ষণ করলে নাকি পেটে আগুন জ্বলে। আপনার পেটে কি আগুন জ্বলছে না? জহিরুল আর কথা বলতে পারল না। গ্রামবাসী ততক্ষণে বাড়ির সামনে জড়ো হয়েছে। আসাদ সাহেব পুরো গ্রামের সামনে মজিদের স্বীকারোক্তি বাজিয়ে শোনালেন। গ্রামের মানুষ যারা এতদিন জহিরুলের ভয়ে মুখ খোলেনি, তারা এবার গর্জে উঠল। পুলিশ জহিরুলকে হাতকড়া পরাল। যাওয়ার সময় জহিরুল সাদিকের দিকে তাকিয়ে ঘৃণা ভরে বলল, তুই সব শেষ করে দিলি। সাদিক হাসল, এক অদ্ভুত মায়াবী আর করুণার হাসি। আমি কিছুই শেষ করিনি চাচা যান, আমি শুধু অন্ধকার সরিয়ে আলো আনতে চেয়েছি। আপনি যদি আমাদের আদর করে বাড়িতে রাখতেন, তবে আজ আপনাকে জেলখানায় যেতে হতো না। জহিরুলকে নিয়ে যখন পুলিশ চলে গেল, পুরো গ্রাম যেন হাঁপ ছেড়ে বাঁচল। আসাদ সাহেব সাদিকের দিকে তাকালেন। সাদিক, আজ থেকে এই বাড়ি তোমার, এই জমিজমা সব তোমার বাবার। তুমি কি এখানে থাকবে? সাদিক বাড়ির চারপাশটা একবার দেখল। এই সেই বাড়ি যেখানে ওর বাবা নিঃশ্বাস নিতেন। ও ওর মায়ের দিকে তাকাল। আমেনা বেগমের চোখে আজ বিজয়ের আনন্দ। সাদিক আসাদ সাহেবের দিকে ফিরে বলল, চাচা যান, এই বাড়ি আমার ঠিকই, কিন্তু আমার আসল বাড়ি তো আপনার মনে। আমি এখানে থাকব, তবে এই বাড়িটাকে আমি একটা এতিমখানা বানাবো, যেখানে কোনো এতিমকে চাচা বা কারো অবহেলার শিকার হতে হবে না। সাদিকের এই মহানুভবতা দেখে উপস্থিত সবার চোখে জল চলে এলো। রতন পাশ থেকে হাততালি দিয়ে উঠল, সাদিক, তুই সত্যি এক অদ্ভুত ছেলে রে। সাদিক আকাশের দিকে তাকালো। নীল আকাশে মেঘের ভেলা উঠছে। আজ ওর মনে হচ্ছে ও সত্যি স্বাধীন। কিন্তু লড়াই কি শেষ? এটিমখানা চালানো আর সমাজের চোখে আঙুল দিয়ে সত্য প্রতিষ্ঠা করা কি এতই সহজ হবে? জাহিরুল ইসলামের পতনের পর পুরো গ্রাম যেন এক নতুন ভোরে জেগে উঠল। সাদিক আর তার মা আমেনা বেগম তাদের পৈতৃক ভিটায় প্রবেশ করলেন। বিশাল অট্টালিকা, চারদিকে আম কাঁঠালের বাগান আর সামনে টলটলে জলের পুকুর। কিন্তু সাদিকের মনে কোনো অহংকার নেই। সে জানে এই ঐশ্বর্য তার বাবার কষ্টের ফসল, যা অন্যায়ভাবে দখল করা হয়েছিল। আসাদ সাহেব কয়েকদিন সেখানে থেকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেন। আসাদ সাহেব বিদায় নেওয়ার আগে সাদিককে জড়িয়ে ধরলেন। সাদিক, তুমি এখন এই বিশাল সম্পত্তির মালিক। তোমার পড়াশোনার খরচ এখন এখান থেকেই আসবে। তুমি কি এখানে থেকে যাবে? সাদিক আসাদ সাহেবের হাতটা শক্ত করে ধরল। চাচা যান, আপনি আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন। এই বাড়ি আমার ঠিকই, কিন্তু আমার শিক্ষার সংস্কার আপনার দেওয়া। আমি এখানে থাকব, তবে একা নয়। আমি কথা দিয়েছিলাম এই বাড়ি হবে এতিমদের আশ্রয়স্থল। আমি এর নাম দেব মায়ের হাসি এতিমখানা। সাদিকের এই সিদ্ধান্তে রতন সবচেয়ে বেশি খুশি হল। রতন বলল, সাদিক, তুই যদি এতিমখানা বানাস, তবে আমি হব তোর প্রধান পাহারাদার। দেখিস কোনো ওস্তাদ যেন আর এই বাচ্চাদের দিকে হাত বাড়াতে না পারে। পরের কয়েক মাস সাদিক এবং রতন দিন রাত পরিশ্রম করল। আসাদ সাহেবের তত্ত্বাবধানে বিশাল বাড়িটির সংস্কার করা হল। বিলাসবহুল ড্রয়িং রুমগুলো এখন ক্লাসরুমে পরিণত হয়েছে। বড় বড় শয়নকক্ষগুলো সাজানো হয়েছে ছোট্ট ছোট্ট বিছানা দিয়ে। সাদিক নিজে গিয়ে শহরের সেই পুরনো মোড়গুলো থেকে 10 জন পথশিশুকে খুঁজে নিয়ে এলো। প্রথমে বাচ্চাগুলো আসতে চাইছিল না। তারা ভয় পাচ্ছিল হয়তো কোনো নতুন শোষক তাদের ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু সাদিক যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালো এবং সেই ভুবন ভোলানো মায়াবী হাসিটা দিল, তখন তাদের সব ভয় কেটে গেল। সাদিক ওদের মাথায় হাত দিয়ে বলল, আমিও তোমাদের মতো রাস্তায় ছিলাম। এটা আমার বাড়ি নয়, এটা তোমাদের সবার বাড়ি। এখানে কেউ তোমাদের মারবে না, কেউ তোমাদের দিয়ে কাজ করাবে না। এখানে আমরা সবাই একসাথে পড়ব আর হাসব। এতিমখানা চালুর প্রথম দিন আমেনা বেগম নিজের হাতে রান্না করলেন অনেক খাবার। সাদিক আর রতন বাচ্চাদের পরিবেশন করে খাওয়ালো। বাচ্চাগুলোর চোখে যে তৃপ্তি আর আনন্দ ছিল, তা দেখে সাদিকের মনে হলো ওর জীবনের উদ্দেশ্য সফল হতে চলেছে। তবে গ্রামের কিছু প্রভাবশালী লোক এটা ভালো চোখে দেখল না। জাহিরুল ইসলামের কিছু পুরনো দোসর এখনও এলাকায় সক্রিয়। তারা রটাতে শুরু করল যে সাদিক নাকি বাচ্চাদের নিয়ে কোনো অপরাধী চক্র বানাচ্ছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে বেনামি চিঠি পাঠাতে লাগল। একদিন সন্ধ্যায় যখন সাদিক বাগানে বাচ্চাদের সাথে খেলছিল, তখন একদল পুলিশ অফিসার তদন্তে এলেন। তাদের সাথে এলাকার মতব্বর কুদ্দুস মিয়া। কুদ্দুস বলল, এই ছোকরা, তুমি তো দেখছি আস্ত এক আস্তানা খুলে বসেছ। এই বাচ্চাদের খাওয়ানোর টাকা পাচ্ছ কোথায়? নিশ্চয়ই কোনো 2 নম্বরই কারবার আছে।
সাদিক ঘাবড়াল না। সে শান্তভাবে কুদ্দুস মিয়ার চোখের দিকে তাকালো। ওর মুখে সেই চিরচেনা হাসি। কুদ্দুস সাহেব, এই বাচ্চারা আমার ভাই। আমি আমার বাবার সম্পত্তি থেকে এদের লালন পালন করছি। আপনি যদি তদন্ত করতে চান তবে দয়া করে ভেতরে এসে বাচ্চাদের সাথে কথা বলুন। দেখুন ওরা খুশি কিনা। পুলিশ অফিসাররা ভেতরে গিয়ে সব কিছু দেখলেন। পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম, সুন্দর খাবার আর বাচ্চাদের হাসি দেখে তারা মুগ্ধ হলেন। একজন অফিসার সাদিকের পিঠে হাত রেখে বললেন, সাদিক, তোমার মতো সাহসী আর ভালো মনের মানুষ আমাদের দেশে খুব প্রয়োজন। তুমি কোনো ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। কুদ্দুস মিয়া অপদস্থ হয়ে চলে গেল। কিন্তু সাদিক বুঝল পথে চলতে গেলে বাধা আসবেই। সে রতনকে ডেকে বলল, রতন ভাই, আমাদের সতর্ক থাকতে হবে। আলো যত বেশি জ্বলবে, অন্ধকার তত বেশি গ্রাস করার চেষ্টা করবে। রাতের বেলা সাদিক তার মায়ের ঘরে গেল। আমেনা বেগম এক মনে জায়নামাজে বসে দোয়া করছিলেন। সাদিক তার মায়ের কোলে মাথা রাখল। মা, আজ আমি খুব খুশি। ওই 10টা বাচ্চার হাসির মাঝে আমি আমার হারিয়ে যাওয়া ছোটবেলাটা খুঁজে পেয়েছি। মা তার কপালে চুমু দিয়ে বললেন, সাদিক রে, আল্লাহ তোকে অনেক বড় পরীক্ষা নিয়েছেন। তুই যেন সারা জীবন এমন অমলিন হাসতে পারিস। তোর এই হাসি তোর ঢাল হয়ে থাকবে। কিন্তু ওই রাতেই এটিমখানার গেটের বাইরে অন্ধকার ছায়ার মতো কয়েকজনকে ঘুরঘুর করতে দেখা গেল। তাদের হাতে ছিল কেরোসিনের বোতল। জহিরুলের প্রতিশোধ কি তবে শুরু হতে যাচ্ছে? রাত তখন গভীর। এতিমখানার ছোট্ট ছোট্ট 10টি শিশু ক্লান্ত হয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। রতন বারান্দায় মাদুর পেতে শুয়েছিল। হঠাৎ বাতাসের সাথে পোড়া তেলের এক উগ্র গন্ধ ওর নাকে এলো। রতন স্থলের ছেলে, বিপদের গ্রাণও অনেক দূর থেকেই পায়। ও ধরফর করে উঠে বসতেই দেখল এতিমখানার প্রধান কাঠের দরজার নিচ দিয়ে তরল কিছু গড়িয়ে আসছে। সেটা কেরোসিন। মুহূর্তের মধ্যে কে বা কারা বাইরে থেকে আগুন ধরিয়ে দিল। শুকনো কাঠের দরজায় আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের শিখা যেন রাক্ষসের মতো সবকিছু গ্রাস করতে চাইছে। রতন চিৎকার করে উঠল, সাদিক, সাদিক, আগুন, শিগগির আয়। সাদিকের ঘুম ভেঙে গেল রতনের আর্তনাদ আর আগুনের কড়কড় শব্দে। ও ঘর থেকে বের হয়েই দেখল আগুনের তীব্রতায় চারপাশ লাল হয়ে গেছে। ধোঁয়ায় দম আটকে আসছে। ও একবারও নিজের কথা ভাবল না। ওর প্রথম চিন্তা ছিল ওই 10টি এতিম বাচ্চা। রতন ভাই, তুই পেছনের জানালাগুলো খোল, আমি বাচ্চাদের বের করছি, সাদিক চিৎকার করে বলল। সাদিক আগুনের শিখা মারিয়ে দৌড়ে গেল বাচ্চাদের ঘরের দিকে। বাচ্চাগুলো ধোঁয়ায় কাশছিল আর ভয় পেয়ে কাঁদছিল। সাদিক প্রতিটি বাচ্চাকে পাঁজা খোলা করে কোলে নিয়ে পেছনের নিরাপদ জানালার দিকে নিয়ে যাচ্ছিল। আগুনের তাপে ওর গায়ের জামা ঝলসে যাচ্ছিল, হাতের চামড়া লাল হয়ে উঠছিল। কিন্তু সাদিকের সেই মায়াবী মুখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। ও বিড়বিড় করে বলছিল, তোদের কিছু হতে দেব না ভাই, আমি থাকতে তোদের কিচ্ছু হবে না। রতন বাইরে থেকে গ্রামবাসীদের ডাকতে শুরু করল। সাদিক যখন শেষ বাচ্চাটিকে নিয়ে জানালা দিয়ে রতনের হাতে তুলে দিচ্ছে, তখন ওপরের একটা জ্বলন্ত কড়িকাঠ মড়মড় করে ওর ঠিক পাশে এসে পড়ল। অল্পের জন্য সাদিক বেঁচে গেল। ধোঁয়ায় ওর দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। আমেনা বেগম ততক্ষণে বাড়ির বাইরে এসে বুক চাপড়ে কাঁদছিলেন, সাদিক, আমার বাপ কই? ওরে তোরা আমার বাজানকে বের করে আন। সবাই যখন নিরাপদ হল তখন দেখা গেল সাদিক ভেতরে আটকা পড়েছে। সামনের দরজা আগুনেই অবরুদ্ধ। গ্রামবাসীরা কলসি ভরে পুকুর থেকে পানি আনছিল, কিন্তু আগুন নেভানো ছিল দুষ্কর। রতন পাগলের মতো আগুনের ভেতর ঝাঁপ দিতে চাইল, কিন্তু 4-5 জন লোক ওকে ধরে রাখল। ঠিক সেই সময় ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ পাওয়া গেল। সাদিক একটা ভারী সোফা দিয়ে জানালার গ্রিল ভেঙে বাইরে বেরিয়ে এলো। ওর সারা শরীর কালো ছাইয়ে মাখা, চুলের কিছু অংশ পুড়ে গেছে, হাতের তালু রক্তাক্ত। কিন্তু ও যখন মাটিতে পা রাখল, ও একবার বাচ্চাদের দিকে তাকালো। সবাই সুস্থ আছে দেখে সাদিকের ঠোঁটের কোণে সেই চিরচেনা মায়াবী হাসিটা ফুটে উঠল। পরদিন সকালে দেখা গেল এতিমখানার এক বিরাট অংশ পুড়ে ছাই হয়ে গেছে। আসাদ সাহেব খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স নিয়ে হাজির হলেন। তিনি দেখলেন সাদিক পুড়ে যাওয়া আঙিনায় বসে বাচ্চাদের সাহস দিচ্ছে। আসাদ সাহেব অপরাধীদের খোঁজে তদন্ত শুরু করলেন। তদন্তে বেরিয়ে এলো কুদ্দুস মিয়ার ইশারাতেই জহিরুলের কিছু পুরনো ক্যাডার এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। আসাদ সাহেব এবার আর কোনো দয়া দেখালেন না। কুদ্দুস মিয়া সহ 4 জনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। সাদিক আসাদ সাহেবের কাছে এসে দাঁড়াল। আসাদ সাহেব ব্যথিত কণ্ঠে বললেন, সাদিক, তোমার স্বপ্ন তো ওরা পুড়িয়ে দিল।
এখন কি করবে? সাদিক ওর রক্তাক্ত হাতে ছাইগুলো সরিয়ে একটা অঙ্কুরিত বীজ দেখালো, যা পোড়া মাটির নিচ থেকে উঁকি দিচ্ছিল। ও হাসল। চাচাজান, ওরা শুধু ঘর পুড়িয়েছে, আমার স্বপ্ন পোড়াতে পারেনি। মাটি পোড়ালে নাকি আরও উর্বর হয়। আমি আবার ঘর গড়ব, এবার কাঠ দিয়ে নয়, ইট আর পাথর দিয়ে, যাতে আর কোনো আগুনেই আমার ভাইদের চোখের জল না ঝরে। গ্রামবাসী যারা কাল পর্যন্ত দূর থেকে তামাশা দেখছিল, তারা আজ সাদিকের এই মনোবল দেখে অবাক হলো। তারা একে একে এগিয়ে এলো। কেউ বলল, সাদিক বাপ, আমি তোকে 10 বস্তা সিমেন্ট দেব। কেউ বলল, আমি বিনা মজুরিতে তোর ঘর বানিয়ে দেব। সাদিক বুঝল, পরাজয় থেকেও বিজয় আসে যদি অন্তরে সাহস থাকে। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই ও একটা রহস্যময় চিঠি পেল, যা কেউ একজন ওর পুড়ে যাওয়া টেবিলের উপর রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, সাদিক, তুমি ভাবছ জহিরুলই তোমার একমাত্র শত্রু। তোমার বাবার মৃত্যুর আসল কারণ এখনও তুমি জানো না। সাদিকের হাসিটা আবার ম্লান হয়ে গেল। ওর বাবার মৃত্যু কি তবে স্বাভাবিক ছিল না? পুড়ে যাওয়া এতিমখানার ছাইয়ের স্তূপে সাদিক সেই ছোট্ট চিরকুটটি বারবার পড়ছিল। হাতের অক্ষরগুলো খুব চেনা চেনা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। চিঠিতে লেখা কথাগুলো ওর মগজে হাতুড়ির মতো আঘাত করছে। তোমার বাবার মৃত্যুর আসল কারণ এখনও তুমি জানো না। সাদিক জানত ওর বাবা অসুস্থ হয়ে মারা গেছেন, কিন্তু এই চিঠি সেই বিশ্বাসকে থচনচ করে দিল। সাদিক ওর মায়ের কাছে গিয়ে দাঁড়াল। আমেনা বেগম তখন পুড়ে যাওয়া রান্নাঘরের এক কোণে বসে তসবি পড়ছিলেন। সাদিক খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, মা, বাবা যখন মারা যান তখন ঠিক কি হয়েছিল? ওনার কি সত্যিই কোনো কঠিন অসুখ ছিল? আমেনা বেগম চমকে উঠলেন। তার হাতের তসবিটা থেমে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হঠাৎ এ কথা কেন বাপ? তোর বাবা তো সুস্থ মানুষই ছিলেন। কিন্তু যেদিন তিনি জহিরুলের সাথে জমি জমা নিয়ে শেষবার বৈঠক করলেন, তার পরদিন থেকেই ওনার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো। ডাক্তার আসার আগেই তিনি নীল হয়ে মারা গেলেন। সবাই বলল হার্ট অ্যাটাক। সাদিকের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। নীল হয়ে যাওয়া এই শব্দটা ওর মনে সন্দেহের বীজ বুনে দিল। ও সরাসরি আসাদ সাহেবের কাছে গেল। আসাদ সাহেব তখন থানায় বসে জহিরুলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করছিলেন। সাদিক তাকে চিঠিটা দেখালো। আসাদ সাহেব চিঠিটা দেখে গম্ভীর হয়ে গেলেন। সাদিক, যদি তোমার সন্দেহ সত্যি হয়, তবে এটা সাধারণ কোনো মৃত্যু নয়। এটা ছিল ঠান্ডা মাথার খুন। জহিরুল হয়তো খাবারে বিষ মিশিয়েছিল, কিন্তু 7 বছর পর এখন আর কোনো মেডিকেল রিপোর্ট বা পোস্টমর্টেম পাওয়া অসম্ভব। সাদিক দমল না। ও বলল, চাচাজান, জহিরুল একা এটা করতে পারত না। ওই বৈঠকে আর কে কে ছিল সেটা আমাদের জানতে হবে। সাদিক আর রতন মিলে গোপনে অনুসন্ধান শুরু করল। রতন তার সেই পুরনো বন্ধুদের কাজে লাগাল, যারা শহরের অলিতে গলিতে খবর রাখে। অবশেষে তারা জানতে পারল, সেই বৈঠকের সময় জহিরুলের একজন ব্যক্তিগত বাবুর্চি ছিল, যার নাম ছিল গফুর। গফুর এখন শহরের এক বস্তিতে ধুকে ধুকে মরছে। সে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। সাদিক আর রতন সেই বস্তিতে গিয়ে গফুরকে খুঁজে বের করল। গফুর তখন শয্যাশায়ী, কথা বলতে কষ্ট হচ্ছে। সাদিক যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, গফুর ভয় পেয়ে চোখ বড় বড় করে তাকালো। কে তোমরা? আমার কাছে কেন এসেছ? গফুর হাঁপাচ্ছিল। সাদিক ওর সেই চিরচেনা মায়াবী হাসিটা দিয়ে গফুরের মাথায় হাত রাখল। গফুর চাচা, ভয় পাবেন না। আমি মরহুম লতিফ সাহেবের ছেলে সাদিক। আপনি তো বাবাকে খুব ভালোবাসতেন, তাই না? গফুরের চোখে জল চলে এলো। সে ফুপিয়ে কেঁদে উঠল। সাদিক বাপ, তুই বেঁচে আছিস? আমি তো রোজ ওই রাতে তোর বাবার নীল হয়ে যাওয়া মুখটা স্বপ্নে দেখি। আমি পাপ করেছি রে বাপ। জহিরুল আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল ওর কথা মতো খাবারে ওষুধ না মিশালে আমাকে আর আমার পরিবারকে শেষ করে দেবে। সাদিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর বাবার হত্যাকারী আসলে ওর নিজের চাচাই। গফুর কবুল করল যে জহিরুল তাকে দিয়ে এক ধরনের ধীর গতির বিষ পাউডারের মতো খাবারে মিশিয়েছিল। সাদিক যখন ঘর থেকে বের হয়ে এলো, ওর 2 চোখ বেয়ে জল পড়ছিল। রতন রাগে ফুঁসছে। সাদিক, এখন আর দেরি করিস না, এই জবানবন্দি আসাদ সাহেবকে বল। ওই খুনি জহিরুলের ফাঁসি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু সাদিক আকাশের দিকে তাকিয়ে থাকল। ওর কান্নার আড়ালেও একটা করুণ হাসি ফুটে উঠল। ও বলল, রতন ভাই, আমি আজ খুনিকে খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু প্রতিশোধের নেশায় আমি অন্ধ হতে চাই না। আমি চাই জহিরুল চাচা নিজের ভুল বুঝতে পারুক। তাকে আইনের হাতে সোপর্দ করব, কিন্তু তার আগে আমি তাকে একটা জিনিস দেখাতে চাই। পরদিন সাদিক জেলে গিয়ে জহিরুলের সাথে দেখা করার অনুমতি নিল।
জহিরুল লোহার গ্রিলের ওপাশে বসেছিল, তার অহংকার এখন ধুলোয় মিশে গেছে। সাদিককে দেখে সে মুখ ঘুরিয়ে নিল। সাদিক ধীর গলায় বলল, চাচা যান, বাবা আপনাকে সব দিয়ে দিয়েছিলেন, শুধু এই বাড়িটা আমার জন্য রাখতে চেয়েছিলেন। আপনি বাবার সাথে যা করেছেন তার জন্য আমি আপনাকে ঘৃণা করছি না। আমি শুধু আপনার জন্য দোয়া করছি যেন আল্লাহ আপনাকে মাফ করেন। আমি গফুর চাচার সব স্বীকারোক্তি পুলিশের কাছে দিয়েছি। জহিরুল চমকে উঠে তাকালো। সে ভাবতেও পারেনি সাদিক এত কিছু জেনে যাবে। সাদিক পকেট থেকে ওর সেই ভাঙা প্লাস্টিকের গাড়িটা বের করল। চাচা যান, ছোটবেলায় আপনিই আমাকে এই গাড়িটা কিনে দিয়েছিলেন। আমি আজও এটা ফেলে দিইনি, কারণ আমি মানুষের ঘৃণা মনে রাখি না, শুধু ভালোবাসা মনে রাখি। জহিরুল ইসলাম স্তম্ভিত হয়ে গেল। তার মতো পাথরের মানুষটিরও চোখ দিয়ে আজ জল গড়িয়ে পড়ল। সে ওই সাদিকের মায়াবী হাসির সামনে দাঁড়িয়ে নিজের পরাজয় মেনে নিল। সাদিক জেল থেকে বেরিয়ে এলো। ও যখন বাইরে এলো দেখল আকাশটা অনেক পরিষ্কার। ওর বাবার খুনের রহস্য উন্মোচিত হয়েছে। কিন্তু ঠিক তখনই রতন দৌড়ে এলো। সাদিক, সর্বনাশ হয়েছে। ওই এতিমখানার ওই নতুন বাচ্চাটা সোহেল, সে পুকুরে ডুবে গেছে, তাড়াতাড়ি চল। সাদিক যখন এতিমখানার পুকুর ঘাটে পৌঁছল তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য। সোহেল নামের ছোট্ট বাচ্চাটি নিথর হয়ে পুকুর পাড়ে পড়ে আছে। রতন আর অন্য বাচ্চারা ওকে ঘিরে ডুকরে কাঁদছে। সাদিক এক মুহূর্ত দেরি না করে সোহেলের পাশে হাঁটু গেড়ে বসল। সোহেলের মুখটা নীল হয়ে গেছে, পেটটা ফুলে ঢোল। সবাই সরে দাঁড়াও, ওকে বাতাস দাও, সাদিক চিৎকার করে বলল। সাদিক রতনের কাছ থেকে শেখা প্রাথমিক চিকিৎসার জ্ঞান কাজে লাগাতে শুরু করল। ও সোহেলের বুকে 2 হাত রেখে জোরে জোরে চাপ দিতে লাগল। সোহেল, ওঠ ভাই, চোখ মেল, তুই না বললি বড় হয়ে ডাক্তার হবি? ওঠ। সাদিকের কণ্ঠে ছিল এক অদ্ভুত হাহাকার। ও সোহেলের নাকে নাক ঠেকিয়ে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করল। মিনিট 2 পর সোহেলের শরীরটা একটু কেঁপে উঠল। হঠাৎ মুখ দিয়ে অনেকটা জল বের করে দিয়ে ও কাশতে শুরু করল। সাদিক ওকে জড়িয়ে ধরল। সোহেল খুব ক্ষীণ স্বরে বলল, সাদিক ভাইয়া, আমি ভয় পেয়েছিলাম। সাদিক তখনও কাঁপছিল। ও সোহেলের কপালে চুমু খেয়ে ওর সেই ভুবন ভোলানো মায়াবী হাসিটা দিল, যে হাসিতে জয়ের আনন্দ আর হারানোর ভয় দুটোই মিশেছিল। ও বিড়বিড় করে বলল, ভয় নেই রে পাগল, আমি তো আছি। সবাই যখন শান্ত হল তখন সাদিকের মাথায় একটা প্রশ্ন এলো। সোহেল তো সাঁতার জানত, ও পুকুরে পড়ল কিভাবে? রতন পাশে এসে দাঁড়াল। রতনের চোখে মুখে সন্দেহ। ও নিচু গলায় বলল, সাদিক, এটা দুর্ঘটনা নয়। সোহেল আমাকে বলেছে ও পুকুর পাড়ে একটা রঙিন বল দেখতে পেয়েছিল। ওটা কুড়োতে গেলেই কেউ একজন পেছন থেকে ওকে ধাক্কা দিয়েছে। আমি পুকুরের ওপাশের ঝোপের মধ্যে একটা মানুষের পায়ের ছাপ দেখেছি। সাদিক স্তম্ভিত হয়ে গেল। জহিরুল তো জেলে, কুদ্দুস মিয়াও বন্দী। তবে এই শত্রু কে? এই এতিম বাচ্চাদের পেছনে আর কার হাত থাকতে পারে? ঠিক সেই রাতে সাদিক যখন বারান্দায় একা বসে ভাবছিল তখন দূর থেকে একটা ছায়ামূর্তি ওর নজরে এলো। লোকটা এতিমখানার গেটের বাইরে দাঁড়িয়ে পকেট থেকে একটা দেশলাই বের করে জ্বালালো। আলোর ঝলকানিতে সাদিক লোকটার মুখটা এক মুহূর্তের জন্য দেখতে পেল। ও শিউরে উঠল। লোকটা আর কেউ নয়, সেই ওস্তাদ, যে ওকে ডাম্পিং ইয়ার্ডে মারত, যে ওকে স্টেশনে চুরি করতে পাঠাত। ওস্তাদ জেল থেকে ছাড়া পেয়েছে, আর সে এখন জহিরুলের দলের অবশিষ্টাংশের সাথে হাত মিলিয়েছে। সাদিক বুঝল এই মানুষগুলো ওকে ধ্বংস করার জন্য শেষ মরণ কামড় দিচ্ছে। সাদিক রতনকে ডেকে তুলল। রতন ভাই, সাবধান হও, ওস্তাদ ফিরে এসেছে। রতন দাঁতে দাঁত চেপে বলল, এবার আর ওস্তাদকে ছাড়া হবে না সাদিক। ও আমাদের ছোটবেলা কেড়ে নিয়েছে, এখন আমাদের ভাইদের জীবন নিয়ে খেলছে। চল, আজ রাতেই ওর একটা হিল্লে করি। সাদিক রতনকে থামালো। না রতন ভাই, আমাদের আইন নিজের হাতে নিলে চলবে না। আসাদ চাচাজানকে ফোন করো। কিন্তু আসাদ সাহেবের ফোন বন্ধ ছিল। এদিকে ওস্তাদের লোকেরা এতিমখানা ঘিরে ফেলছিল। সাদিক দেখল গেটের কাছে আগুন জ্বলছে। ওরা এবার সরাসরি আক্রমণ করতে এসেছে। বাচ্চারা ভয়ে চিৎকার শুরু করল। সাদিক দ্রুত সবাইকে নিয়ে ভেতরের একটা মজবুত কক্ষে তালা লাগিয়ে দিল। রতন ভাই, তুই বাচ্চাদের আগলে রাখ, আমি ওদের সামনে যাচ্ছি। সাদিক শান্ত গলায় বলল। তুই পাগল হয়েছিস সাদিক, ওরা তোকে মেরে ফেলবে। রতন আর্তনাদ করে উঠল। সাদিক হাসল। ওর সেই মায়াবী হাসিটা এখন এক তেজস্বী আলোয় পরিণত হয়েছে। মা বলতেন, যখন সত্যের সামনে অন্ধকার আসে তখন প্রদীপের মতো নিজেকে জ্বালাতে হয়। আমি তো ওদেরই লোক ছিলাম রতন ভাই, দেখি ওরা আমাকে কি করে।
সাদিক একা গেটের সামনে গিয়ে দাঁড়াল। বাইরে ওস্তাদ আর তার 4-5 জন সঙ্গী হাতে লাঠি আর পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে আছে। সাদিককে দেখে ওস্তাদ অট্টহাসি দিয়ে উঠল। কিরে পুচকে, খুব তো বড় হয়েছিস, রাজপ্রাসাদে আছিস, এতিমখানা চালাচ্ছিস, আজ তোর সব হাসি আমি চিরতরে বন্ধ করে দেব। ওস্তাদ পেট্রোল বোমাটা ছুটতে চাইল। সাদিক এক পাও নড়ল না। ও স্থির চোখে ওস্তাদের দিকে তাকিয়ে থাকল। ওর চোখে ঘৃণা নেই, ছিল এক গভীর করুণা। সাদিক শান্ত গলায় বলল, ওস্তাদ, আপনি তো আমাকে একবেলা খাবার দিয়েছিলেন যখন আমি না খেয়ে মরছিলাম। তার প্রতিদান হিসেবে আমি আপনার জন্য এই এতিমখানায় একটা ঘর রেখেছি। আপনি এই নোংরা জীবন ছেড়ে চলে আসুন, আমি আপনাকে মাফ করে দেব। সাদিকের এই অকুতভাই রূপ দেখে ওস্তাদের সঙ্গীরা একটু থমকে গেল। এতটা সাহস কোথা থেকে আসে এই ছোট ছেলের মধ্যে? ওস্তাদ রেগে গিয়ে লাঠি উঁচিয়ে সাদিকের দিকে দৌড়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেন বেজে উঠল। আসাদ সাহেব তার টিম নিয়ে পেছনের রাস্তা দিয়ে এসে ওদের ঘিরে ফেললেন। ওস্তাদ ধরা পড়ে গেল। পুলিশ যখন ওকে টেনে নিয়ে যাচ্ছিল, সাদিক তখনও সেখানে দাঁড়িয়ে, ওর চোখে জল। ও ভাবছিল, মানুষ কেন এতটা নিষ্ঠুর হতে পারে? কেন সবাই শান্তিতে হাসতে পারে না? আসাদ সাহেব সাদিকের কাছে এসে দাঁড়ালেন। সাদিক, তুমি আজ যা করলে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি সত্যি এক অনন্য যোদ্ধা। কিন্তু এই ঘটনার পর সাদিক অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড মানসিক চাপ আর ধোঁয়ার কারণে ওর ফুসফুসে সংক্রমণ দেখা দিল। হাসপাতালে শুয়ে সাদিক যখন জীবনের শেষ লড়াইটা লড়ছিল, তখন ওর চারপাশে ছিল শত শত এতিম বাচ্চার ভিড়। তারা সবাই কাঁদছিল। সাদিক কি পারবে ওর এই সংগ্রাম শেষ করতে, নাকি এই হাসির প্রদীপটা অকালেই নিভে যাবে? হাসপাতালের আইসিইউর বাইরে পিন পতন নীরবতা। কাঁচের ওপাশে শুয়ে আছে সাদিক। ওর নাকে অক্সিজেনের মাস্ক, শরীরে অজস্র নল। ফুসফুসের সংক্রমণটা ওর ছোট শরীরটাকে একবারে কাবু করে ফেলেছে। ডাক্তাররা জানিয়েছেন আগামী 24 ঘন্টা সাদিকের জন্য খুব সংকটাপন্ন। আইসিইউ বাইরে করিডোরে বসে আছেন আসাদ সাহেব আর মলি বেগম। আমেনা বেগম জায়নামাজে বসে অঝরে কাঁদছেন আর দোয়া করছেন। আর হাসপাতালের গেটে ভিড় করে আছে সেই 10 জন এতিম শিশু আর রতন। সিকিউরিটি গার্ডরা ওদের বারবার সরিয়ে দিতে চাইলেও ওরা নড়ছে না। সোহেল কাঁদছে আর বলছে, সাদিক ভাইয়াকে ছাড়া আমরা বাড়ি যাব না। আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। রতন দেওয়ালের এক কোণে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। ও ভাবছে, যে সাদিক নিজের জীবনের মায়া না করে সবাইকে বাঁচালো, আজ সে নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রতন বিড়বিড় করে বলছিল, সাদিক, তুই না বলেছিলি আমরা একসাথে আকাশ দেখব? তুই এভাবে ফাঁকি দিতে পারিস না রে। মাঝরাতের দিকে সাদিকের অবস্থার অবনতি হল। মনিটরের হৃৎস্পন্দনের গ্রাফটা আঁকাবাঁকা হয়ে উঠছিল। আসাদ সাহেব দ্রুত ডাক্তারকে ডাকলেন। নার্সরা ছোটাছুটি শুরু করল। ডাক্তার ভেতরে গিয়ে সাদিকের বুকে পাম্প করতে শুরু করলেন। ঠিক সেই সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। হাসপাতালের জানালা দিয়ে একটা ছোট পাখি উড়ে এসে সাদিকের শিরোরের কাছে বসল। আমেনা বেগমের কান্নার শব্দ যেন আরও করুণ হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, আল্লাহ, আমার আয়ু আমার ছেলেকে দাও, ওকে নিয়ে যেও না। ভোরের আলো যখন ফুটতে শুরু করল, তখন ডাক্তার ক্লান্ত হয়ে বেরিয়ে এলেন। আসাদ সাহেব ধীর পায়ে এগিয়ে গেলেন। ডাক্তার তার মাস্ক খুলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মিস্টার আসাদ, একে মিরাকেল ছাড়া আর কিছু বলা যায় না। সাদিকের জ্ঞান ফিরেছে। ও খুব ক্ষীণ স্বরে কার নাম যেন ডাকছে। সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকতে চাইল, কিন্তু শুধু ওর মাকে অনুমতি দেওয়া হলো। আমেনা বেগম সাদিকের পাশে বসলেন। সাদিক খুব ধীরে ধীরে চোখ মেলল। অক্সিজেনের মাস্কের আড়ালেও ওর ঠোঁটে কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ওর মায়ের হাতটা ধরল। মা, বাচ্চারা, রতন ভাই, সবাই কি ঠিক আছে? সাদিক খুব কষ্টে বলল। মা ওর কপালে চুমু খেয়ে বললেন, সবাই ভালো আছে বাপ, তুই ফিরে আয়। কয়েকদিন পর সাদিককে কেবিনে স্থানান্তরিত করা হলো। সেখানে দেখা করতে এলো রতন আর অন্য বাচ্চারা। ওরা সবাই সাদিকের জন্য ফুল আর ফল নিয়ে এসেছে। রতন সাদিকের হাত ধরে বলল, তুই আমাদের অনেক ভয় পাইয়ে দিয়েছিলি রে সাদিক, কথা দে আর কোনো দিন আমাদের ছেড়ে যাবি না। সাদিক হাসল।
ওর সেই ভুবন ভোলানো মায়াবী হাসি। মরণ কি এত সহজ রতন ভাই? এই দুনিয়ায় এতিমদের জন্য এখনো অনেক কাজ বাকি। আমি তো চলে গেলে ওরা কার উপর ভরসা করবে? আসাদ সাহেব ঘরে ঢুকলেন, তার হাতে একটা খাম। তিনি সাদিককে বললেন, সাদিক, তোমার জন্য একটা উপহার আছে। তোমার সাহসিকতার কথা শুনে সরকার তোমাকে জাতীয় বীর কিশোর পুরস্কারে ভূষিত করেছে, আর তোমার এতিমখানাকে সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে, যাতে তুমি আরও বড় করে এটি চালাতে পারো। সাদিক খুশি হল, কিন্তু ওর মনে কোনো অহংকার এলো না। ও বলল, চাচা যান, পুরস্কার বড় কথা নয়, বড় কথা হলো মানুষ যেন বুঝতে পারে এতিমরা রাস্তার আবর্জনা নয়, ওরাও আগামীর ভবিষ্যৎ। সাদিক সুস্থ হয়ে এতিমখানায় ফিরে এলো। সেখানে উৎসবের আমেজ, কিন্তু সাদিকের মনে একটি কাজ এখনো বাকি। জহিরুল চাচা জেলে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত। সাদিক ঠিক করল সে জহিরুলের সাথে শেষবারের মতো দেখা করবে, কারণ সে চায় না তার মনে কারোর জন্য বিন্দুমাত্র ঘৃণা অবশিষ্ট থাকুক। জীবন যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, কিন্তু গল্পের শেষ প্রান্তে এক মহাপ্রলয় অপেক্ষা করছে, যা সাদিকের ধৈর্য আর ইমানের শেষ পরীক্ষা নেবে। সাদিক এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু ওর শান্ত চোখের গভীরে এখন এক বিশাল সমুদ্রের নিস্তব্ধতা। আজ জহিরুল ইসলামের বিচারের চূড়ান্ত রায়। আদালতে তিল ধারণের জায়গা নেই। আসাদ সাহেব, আমেনা বেগম, রতন এবং এতিমখানার সব বাচ্চা সেখানে উপস্থিত। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জহিরুল ইসলামকে দেখে আজ আর কেউ চিনতে পারবে না। এক সময়ের প্রতাপশালী চেয়ারম্যান আজ এক ভগ্নপ্রায় মানুষ। বিচারক রায় ঘোষণা করলেন, জহিরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড। এজলাসে তখন গুঞ্জন। আমেনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রতন চিৎকার করে উঠল বিজয়ের আনন্দে। কিন্তু সাদিক তখনও নির্বাক। সে ধীর পায়ে কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়াল। জহিরুল ইসলাম মাথা নিচু করে কাঁদছিলেন। সাদিক জহিরুলের হাতটা ধরল। চাচা যান, আমি আপনার সম্পত্তি চেয়েছিলাম, আপনার শাস্তি চাইনি, কিন্তু আইনের চোখে অপরাধের ক্ষমা নেই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জহিরুল ফুপিয়ে কেঁদে উঠলেন। সাদিক, তুই আমাকে মাফ করে দে বাপ। আমি অন্ধ ছিলাম, তোর ওই হাসিটা আমাকে প্রতি রাতে দহন করত। আদালত থেকে বেরিয়ে সাদিক তার বাবার কবরের পাশে গেল। চারিদিক শান্ত পরিবেশ, কবরের উপর ঘাস জন্মেছে। সাদিক কবরের পাশে বসে মোনাজাত ধরল। ওর দুই চোখ বেয়ে জল গড়িয়ে কবরের মাটি ভিজিয়ে দিচ্ছিল। ও বিড়বিড় করে বলছিল, বাবা, আমি তোমার সম্মান ফিরিয়ে এনেছি। আমি আজ একা নই, আমার সাথে অনেকগুলো এতিম ভাই আছে। বিকেলে সাদিক তার এতিমখানার ছাদে গিয়ে দাঁড়াল। সূর্য ডুবছে, আকাশটা টকটকে লাল। রতন ওর পাশে এসে বসল। সাদিক, এখন তো সব শেষ, শত্রু দমে গেছে, মা পাশে আছে, এতিমখানা চলছে, এবার তো একটু নিজের জন্য বাঁচবি? রতন জিজ্ঞাসা করল। সাদিক আকাশের দিকে তাকিয়ে থাকল। ওর মুখে সেই মায়াবী হাসিটা ফুটে উঠল, তবে এবার সেই হাসিটা ছিল এক চিরন্তন ত্যাগের। রতন ভাই, এতিমদের কোনো নিজের জন্য বলে কিছু থাকে না। এই পৃথিবীটাই আমাদের পরিবার। আমি চাই এই এতিমখানা যেন শুধু একটুকরো জমি না হয়, এটা যেন হয় এক প্রেরণা, যাতে কেউ আর কোনোদিন কোনো এতিমকে টোকাই বা নোংরা বলে গালি না দেয়। আপনারা যারা আজ সাদিকের এই গল্প শুনলেন, আপনারা কি এখনো মনে করেন এতিমদের শুধু করুণা প্রয়োজন? না, সাদিক আমাদের শিখিয়ে দিয়ে গেল যে করুণা নয়, ওদের একটু ভালোবাসা আর সম্মান দিলে ওরাই হয়ে উঠতে পারে এক একটা বটবৃক্ষ। সাদিকের জীবনটা ছিল ঝরা পাতার মতো, যাকে সবাই মারিয়ে চলে গেছে, অথচ সেই পাতাই আজ নতুন অঙ্কুর হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে। আজ যখন সাদিক হাসে, তখন ওর এই হাসির আড়ালে আমি দেখতে পাই হাজারো এতিম শিশুর চাপা আর্তনাদ। আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটবেন, কোনো ধুলোমাখা শিশুকে দেখবেন, দয়া করে ওকে ঘৃণা করবেন না। একবার ওর চোখের দিকে তাকাবেন, হয়তো ওর মধ্যেও লুকিয়ে আছে আর এক সাদিক। সাদিকের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু এই পৃথিবীর অযুত নিযুত সাদিকের হাসি যেন কোনো দিন ম্লান না হয়। ভালো থেকো সাদিক, ভালো থেকো পৃথিবীর সব এতিম সন্তান। তোমাদের হাসিতেই তো আমাদের বেঁচে থাকা সুন্দর।